করি, রেকর্ড হোক তাহলে। ওকে, আচ্ছা। এটা এটা হচ্ছে, আচ্ছা তোরা প্রথমে যে স্লাইডটা খুলি তাহলে, স্লাইড এটা। এখন মনে কর, আচ্ছা তোর কি স্লাইড দেখছিলি, একটা খুলছিলি? হুম, হ্যাঁ, স্লাইড তো খুলছিলাম। স্লাইড খুলছিলাম। ঠিক আছে। ধরাই কেমনে প্রথমে একটু আমরা এটা দেখি, এই যে প্রবাবিলিটি আসলে মানে কি। প্রবাবিলিটি আমরা তো জানি যে আসলে তোর প্রবাবিলিটি কি ছিল তোর। মনে কর আমরা হচ্ছে একটা হেড, যদি মনে কর একটা কয়েন ফ্লিপ করবি, এখন কয়েন ফ্লিপ করার জন্য, এখন কয়েন ফ্লিপ করলে কি হতে পারে, একটা হয়তো পারে তোর হেড আসবে, না হলে তোর টেল আসবে, তাই তো? এর মধ্যে একটাই তো আসবে, তাই না? আমি যদি বলি যে আমি এখন হুম, র্যান্ডম, এখন বোঝা যাচ্ছে যে 50% চান্স তুই হেড পাবি না টেল পাবি, এটা 50%। মানে দেখ কি আসলে তাহলে কি হচ্ছে, আমাদের মোট কয়টা ঘটনা ঘটতে পারে? দুইটা ঘটনা। তো দুইটা ঘটনা নিচে, আমাদের এর মধ্যে আমাদের কয়টা ঘটনা হচ্ছে, আমাদের যেহেতু আমি একবার কয়েন ফ্লিপ করছি তাহলে একটা, তাহলে আমি বলবো যে হেড আসার সম্ভাবনা আমি একটাই। আর তাহলে মোট হেড আসার সম্ভাবনা কিন্তু 1/2, কারণ ওয়ান হচ্ছে আমার একবার আমি কয়েন ফ্লিপ করছি এই জন্য এক, করে এক। আর নিচে হচ্ছে আমাদের টোটাল যে ঘটনা, তাহলে আমাদের কি, যে 1/2 হচ্ছে প্রবাবিলিটি যে হেড আসার সম্ভাবনা। এখন আমি যদি বলি যে না, তাহলে আমি করবো, এই যে একটা, এই যে ছক্কা আছে না, আমরা লুডো খেলার ছক্কা, ধরলাম লুডো খেলার ছক্কাটা সব দিকে 6টা সাইডই হচ্ছে সমান ভাবে, আমরা তো যে লুডো খেলি এর মধ্যে তো সব সাইড সমান থাকে না, একটা সাইড বেশি ঢালানো থাকে, তাই না? 6টা বেশি যেন উঠে, কিন্তু ধর এমন একটা ডাইস যেটার মধ্যে হচ্ছে 6টা সাইডই সমান। তো যেহেতু 6টা সাইড, 1 2 3 4 5 6, তো মোট ঘটনা কয়টা? 6টা। এখন আমাদের এই 6টার মধ্যে ঘটনা ঘটতে পারে কয়টা? যেহেতু আমি একবার ছক্কাটা ছড়াইতেছি তাহলে এক, তাহলে আমি বলব যে 1/6 হচ্ছে আমার সম্ভাবনা যেকোনো হওয়ার আরকি। আমি বলি যদি আমার ৬ ওঠার সম্ভাবনা কত? তাহলে 1/6। যদি বলি ১ ওঠার সম্ভাবনা কত? আমি বলব 1/6। এখন আমি যদি বলি যে আমার ৬ উঠলেও হবে আবার ২ উঠলেও হবে। এর মধ্যে একটা উঠলেই হবে। তাহলে এখন আমার ঘটনা মোট কয়টা হয়ে যাচ্ছে? ২ টা হয়ে যাইতেছে না? তাই না? আমি বলতেছি ৬ উঠলেও আমার সমস্যা নাই, ২ উঠলেও আমার সমস্যা নেই। তাহলে এর মধ্যে একটা হইলেই হবে। তো আমার এখন ঘটনা কয়টা হয়ে গেছে? ২ টা হয়ে গেছে। ২ টা আর এর মধ্যেও ৬ টার মধ্যে। তাহলে 2/6 হচ্ছে আমার টোটাল সম্ভাবনা। এগুলো হচ্ছে আগে পড়ে আসছি, একটু দেখলাম আমরা যে আসলে সম্ভাবনাটা হয় কি হবে। এখন আমি দেখি ধর কন্ডিশনাল প্রবাবিলিটি। এখন এটার মানে কি? যদি এরকম লেখা থাকে P of A by B, তো P of A by B এর মানে হচ্ছে এই যে নিচের যে ঘটনাটা, মানে এই যে নিচে যেটা থাকে এটা অলরেডি ঘটে গেছে। এই B ঘটনাটা অলরেডি ঘটে গেছে। এখন এই ঘটার সম্ভাবনা কত? যদি একটা উদাহরণ দেই, ধর আ এটা কিভাবে উদাহরণ? ধর আমাদের এই কুইজের মার্ক তো অলরেডি কাউন্ট হয়ে গেছে না? মানে হয় নাই যদিও, মানে ধর হয়ে গেছে। কুইজের মার্ক অলরেডি কাউন্ট হয়ে গেছে। তুই ৩০ এর মধ্যে কত পাইছস অলরেডি তুই জাইনা ফেলছস। এখন বাকি ৭০ এর মধ্যে কত পাবি তুই? মানে কত পাইলে তোর A+ আসবে। তাহলে এটা একটা কি হবে? তখন এটা হবে কন্ডিশনাল প্রবাবিলিটি। মানে কি B ঘটনা অলরেডি ঘটে গেছে। এখন A ঘটনার সম্ভাবনা কত? এখন এই জিনিসটা, এই probability of A by B, এই জিনিসটা আবার আমি যদি দেখ ডিপেন্ডেবল ঘটনার ক্ষেত্রে probability of A by B equals probability of A হয়ে যায়। কেন হয়ে যায়? আচ্ছা দেখ, আমি যদি কি বলছিলাম একটু আগে যে probability of A বা B মানে কি? যে B ঘটনা ঘটে গেছে, এখন A ঘটনা ঘটার সম্ভাবনা। এখন পৃথিবীতে কিছু, কিছু ঘটনা আছে যে ঘটনাটা ঘটার সাথে আরেকটা ঘটনা ঘটার কোনো সম্পর্কই নেই। ধর আমি যদি বলি আজকের আবহাওয়া ভালো, এক্সাম ভালো হওয়ার সম্ভাবনা কত? এটার সাথে কি কোনো সম্পর্ক আছে? এক্সাম ভালো হওয়ার সম্ভাবনা? হুম, হ্যাঁ, কোনো না, সম্ভাবনা আছে? কোনো সম্পর্ক নাই। নাই। তার মানে না, না। আমার যদি আজকে যদি আবহাওয়া ভালো থাকে তাও আমার যেরকম এক্সাম হতে পারে, হবে, হওয়ার সম্ভাবনা যেরকম, না হইলেও তো একই রকম সম্ভাবনা। মানে কি? এই যে নিচের ঘটনাটাকে আমি বলতেছি B, এই সেই B ঘটনাটা হচ্ছে আবহাওয়াটা আরকি। আবহাওয়া কেমন আরকি। আবহাওয়া ভালো হলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা কিরকম? এখন আমি তো আবহাওয়ার সাথে কোনো সম্পর্কই নাই। তো আমার শুধু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা যেরকম, আবহাওয়া ভালো হলে পরীক্ষায় ভালো হওয়ার সম্ভাবনা একই রকম। তার মানে এই ২ টা আসলে সেম। যখন ঘটনা ২ টা ইন্ডিপেন্ডেন্ট, মানে কি? যখন একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো সম্পর্ক নাই,
তখন আমরা বলবো ঘটনা দুইটা ইন্ডিপেন্ডেন্ট, মানে একটার সাথে কোনো সম্পর্ক নেই। তখন আমি বলবো যে প্রবাবিলিটি অফ A বাই B ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ A। কেন? কারণ এই B ঘটনার কোনো তখন আর কোনো ভ্যালুই থাকতেছে না। যদি হয় যে ডিপেন্ডেবল ঘটনা, যেটা আমি বলছিলাম কুইজের কথা, যে দেখ কুইজের মধ্যে তুই কত পেয়েছিস তার উপর কিন্তু নির্ভর করে তোর আসলে কত নাম্বার তোর A+ পাবে কিনা, বা 4 আউট অফ 4 আসবে কিনা, বা যে রেজাল্টটাই আসবে কিনা, তো এটা কিন্তু তোর নির্ভর অবশ্যই করে। কুইজে তুই 30 এর মধ্যে কত পেয়েছিস? 30 এর মধ্যে তুই যদি 0 পাস, তাহলে অবশ্যই এটা তোর নির্ভর করবে এটার এতে তুই কত মানে এক্সাম তোর ভালো হবে কিনা, বা 100 তে কত পাবি তুই, এটা অবশ্যই নির্ভর করে। তাহলে এটা কিন্তু ডিপেন্ডেবল ঘটনা। তখন কি করবো আমি? এটা সমান হবে না। এটা গেল। এখন আমি যদি এটা তো আগে পড়ছিলাম। এটা কি বলে? প্রবাবিলিটি অফ A অ্যান্ড B। এটার মানে কি? এটার মানে হচ্ছে ২ টি ঘটনা একসাথে ঘটানোর সম্ভাবনা। মানে এটা একভাবে বলা যায় যে আমি এগুলা ১ম এ বলতেছি যে এগুলো তো সহজ জিনিস। বলে যাচ্ছি যে ২ টি ঘটনা একসাথে ঘটানোর সম্ভাবনা। এটাকে এভাবে বলা যায়, অথবা বলা যায় যে A ও ঘটবে, B ও ঘটবে। এটাও বলা যায়। যে একই সাথে ঘটবে। ২ টা ঘটনা একই সাথে ঘটবে, এটাও বলা যায়। আবার এটাও বলা যায় যে ২ টা ঘটনাই ঘটবে। তাহলে আমি বলব প্রবাবিলিটি অফ A অ্যান্ড B। আচ্ছা, এখন আমি বলি যদি প্রবাবিলিটি অফ ২ টি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা কি? A ঘটনা ঘটতেছে, B ঘটনা ঘটতেছে। আগে পরে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তাই না? মানে হচ্ছে A, B আমি তাহলে আগে পরে লিখতে না, পারি। কারণ দুটা তো গুণ আকারে আছে। মানে and হিসেবে আছে। ২ টা ঘটনা একসাথে ঘটতেছে। হুম তাহলে হুম এটাও ঘটতেছে, এটাও হুম ঘটতেছে। আগে আগে পরে লেখা যায়। এখন দেখ একটু আগে আমরা দেখছিলাম না ডিপেন্ডেবল এর ক্ষেত্রে কি হয়? প্রবাবিলিটি অফ A বাই B। এটা আমরা লিখতে পারি কি দেখ? এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ A ডিপেন্ডেবল কত কাছে? প্রবাবিলিটি অফ A মানে কি? A ঘটার সম্ভাবনা। কিন্তু হচ্ছে তোর A ঘটে গেছে, এখন B ঘটনার সম্ভাবনা। দেখ ২ টা ঘটনা কিন্তু একসাথে ঘটতেছে, তাই না? তার মানে প্রবাবিলিটি অফ A মানে কি? A ঘটে গেছে, A ঘটনার সম্ভাবনা, গুণ A ঘটে গেছে এখন। কারণ আমি তো বললাম A ঘটে গেছে। A ঘটে গেছে, এখন B ঘটার সম্ভাবনা কি? এটা বোঝা যায় সূত্রটা? যে আমি বলতেছি প্রবাবিলিটি অফ A অ্যান্ড B। এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ A ঘটছে, মানে এই ঘটনা ঘটে গেছে, গুণ এই ঘটনা তো ঘটেই গেছে, এখন B ঘটনার সম্ভাবনা কত? মানে A ঘটনা ঘটে যাওয়ার পরে এখন B ঘটার সম্ভাবনা কত? যেহেতু ২ টা ডিপেন্ডেবল ঘটনা, তাই আমাকে এভাবে করতে হবে যে প্রবাবিলিটি অফ A যদি আমি আগে লিখি, তাহলে A ঘটার পরের বার কি লিখবো? A ঘটনা ঘটে গেছে, এরপর B ঘটার সম্ভাবনা। এটাকে এভাবে লেখা যায়, অথবা আমি বলতে পারি যে B কেও আগে লিখতে পারি। যেহেতু আমি B কে আগে লিখতে পারি, তাহলে আমি বলতে পারি প্রবাবিলিটি অফ B, মানে B ঘটে গেছে, এটা ঘটনার সম্ভাবনা কত? গুণ B এখন ঘটে গেছে, এখন A ঘটার সম্ভাবনা কত? মানে এটা কখন? যখন ডিপেন্ডেবল ঘটনার ক্ষেত্রে। এবং আমার প্রশ্ন দেখলেই বোঝা যাবে যে কখন কোনটা ডিপেন্ডেবল ঘটনা, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। আর যদি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয়, তাহলে তো এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এই ঘটনার সাথে কোনো ২ ঘটনার কোনো সম্পর্ক নাই। তখন আমি জাস্ট বলব যে ২ টা ঘটনার গুণফল। এখানেও গুণ হয়েছিল, কিন্তু এখানে কি গুণ হয়েছিল? এখানে A কেন নিচে ছিল? কারণ A ঘটনা আমি অলরেডি ঘটায় দিছি, এবং A ঘটনা ঘটার সাথে B ঘটনা ঘটার সম্পর্ক আছে। এজন্য আমি বলতেছি যে প্রবাবিলিটি A ইনটু A ঘটে গেছে, এখন B ঘটবে। এটা সমান। অথবা বলতে পারি প্রবাবিলিটি অফ B, মানে B ঘটার সম্ভাবনা, গুণ B ঘটে গেছে, এখন A ঘটার সম্ভাবনা। যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে কোন সম্পর্ক নাই, এরকম যদি হয়, তখন আমি জাস্ট গুণ করব ২ টা ঘটনার গুণফল। আর আগেই তো বলছি যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেবল কি, আমরা তো আগেই বলছি, তাই না? হুম ব্যবহার ঘটনার সাথে বললাম যেটি। এবার আমি দেখি, ধর এই যে মাল্টিপ্লিকেশন রুল, এটা মানে কি? এটা তো আমরা এই যে আচ্ছা বাই দ্য ওয়ে, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন রুল। ওকে? এই যে এই জিনিস এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন রুল। পরীক্ষায় যদি আসে যে মাল্টিপ্লিকেশন রুলটা এক্সপ্লেইন করো, তখন হচ্ছে এটা আরকি। তাহলে দেখলাম এরকম কোয়েশ্চেন দেয়। তখন ইউনিয়ন অফ ইভেন্ট, এটা তোমরা জানি সহজ জিনিস যে ২ টা ঘটনা। এখন ইউনিয়ন ও ইভেন্ট বলতে আমরা আসলে চিত্রের মাধ্যমে একটু দেখি, আসলে বুঝাই কি। দেখ, ইউনিয়ন অফ ইভেন্ট মানে হচ্ছে ধর ২ টা ঘটনা। A একটা ঘটনা আর B একটা ঘটনা। আমি A কে কালো দাগ দিয়ে দিছি, আর B কে দিচ্ছি আমি নীল দাগ দিয়ে। ধর ২ টা ঘটনা একই সাথে ঘটতে পারে। একই সাথে ঘটতে পারে মানে কি? তোমাদের একসাথে ঘটতে পারতেছে, মানে এখন আমি তাহলে আমি যদি বের করতে চাই, এটা আসলে হবে কি? ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে এই যে ২ টা ঘটনাই আসলে যে পুরাটা এই যে এই পুরোটুকু। এই এখন আমি তাহলে বের করব কিভাবে এটা? আমি এক ধরে ১ম আমি A নিতে পারি। ১ম আমি A টাকে নিব, পুরাটা A নিব। দেখ আমি এই পুরোটা A নিচ্ছি। তারপরে আমি পুরোটা B নিব। পুরোটা আমি B নিলাম। পুরোটা আমি B নিলাম। B নিলাম। তাহলে আমি প্রবাবিলিটি অফ B নিলাম। কিন্তু আমি কি মাঝখানের অংশটা কি বেশি নিয়ে ফেলছি না?
এই মাঝখানে একটু বেশি নিয়ে ফেলছি না, এই যে এটুকু আমি বেশি নিয়ে ফেলছি না ২ জনের পার্টটা। এটাকে আমি বিয়োগ করে দিচ্ছি এইজন্য। এটা কি? এটা হচ্ছে আমাদের ওই এন্ড যে ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে। বুঝতে পারছো? এটা তো সহজ জিনিস। যে এই ঘটনা যোগ বি ঘটনা আর মাঝখানের ঘটনাটা আমি একবার বেশি নিয়ে ফেলছি এজন্য আমি বিয়োগ করে দিচ্ছি। এই। এখন দেখ যদি ঘটনাটা এরকম হইতো, দেখ মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে এ ঘটনা ঘটতেছে আর বি ঘটনা ঘটতেছে কিন্তু এটা একসাথে ঘটতে পারে না। এই ঘটনা কি একসাথে ঘটতে পারে না। যদি একসাথে ঘটতে না পারে তখন এটার একটা নাম আছে। এটার নাম বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটাকে বলে কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে যখন ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে না মানে কি? মানে হচ্ছে এই জিনিসটা যখন 0 হয়, probability of A and B এটা যখন 0 হয়ে যায় তখন আমি ২ টা ঘটনা কি বলি? মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে না। এটা মানেই হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো তখন কি হবে? জাস্ট এই সূত্রটা তখন এটা হয়ে যাবে। মানে এটা আরকি শূন্য হয়ে যাবে আরকি এই। আচ্ছা, এখন দেখ এই অঙ্কটা দেখি। এটা সহজ অঙ্ক আরকি। এটা একটা সহজ অঙ্ক। রেকর্ডিং কইতেছি একটু দাঁড়া তো। টাইম হইতেছে হ্যাঁ। মনে কর একটা এই যে হ্যাঁ, প্রশ্ন আগে দেখি। প্রবাবিলিটি আগে লাল নিয়ে আসি। Probability of an employee being female and a college graduate মানে কি আমাকে বলতেছে একই সাথে ফিমেল হবে এবং কলেজ গ্র্যাজুয়েট হবে। এটার সম্ভাবনা কি? মানে এন্ড যেহেতু বলছে তার মানে কি আমাদের ওই এন্ড ব্রেকেট তো বলছে। এই যে এন্ড ব্রেকেট বলছে। এখন আমি একটু এবার প্রশ্নটা দেখি। আমাকে বলতেছে ধরো একটা অফিস। ধরুন এটা একটা অফিস যেখানে মেল আছে আ মোট ২৭ জন। মেল আছে মোট ২৭ জন। ফিমেল আছে মোট ১৩ জন। ভালো কথা মানে টোটাল হচ্ছে ৪০ জন। মানে মেল ২৭ এটা ফিমেল ১৩ জন আর মোট হলো ৪০ জন। ওকে যোগ করে ফেললাম। এই মেলদের মধ্যে ৭ জন হচ্ছে কলেজ গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েট হয়ে গেছে অলরেডি। আর ৪ জন হচ্ছে ফিমেল এর মধ্যে। তাহলে আমি বলতে পারি টোটাল গ্র্যাজুয়েট হচ্ছে এবার ১১ জন। ভালো কথা। আবার আমি দেখতেছি যে আসলে গ্র্যাজুয়েট না এর মধ্যে ২০ জন। কিন্তু হতে পারে ইন্টার্ন। এই ২০ জন হচ্ছে ইন্টার্ন। এর মধ্যে ২০ জন হচ্ছে ফিমেল আর ৯ জন ইন্টার্ন হচ্ছে মেয়ে। টোটাল ইন্টার্ন হচ্ছে ২৯। ভালো কথা। এটা জাস্ট হচ্ছে একটা ডাটা দেওয়া আছে। এখন আমি দেখি যে আসলে ডাটাটা কি করা যায়। আমাকে বলতেছে ফিমেল হবে এবং কলেজ গ্র্যাজুয়েট হবে। তাহলে ফিমেল অ্যান্ড গ্র্যাজুয়েট আমি কলেজ গ্র্যাজুয়েটকে জি হিসেবে ধরতেছি। ওকে। এখন এটা আমরা তো সূত্র জানি। এখন দেখ সূত্রটা কি বুঝবো? এটা সূত্র কি? এটার সূত্র ২ টা আছে। মনে আছে? আমরা একটা সূত্র কি দেখছিলাম? যে হচ্ছে যে এটা না কি বলবো? এটা দেখছিলাম হচ্ছে এটা ডিপেন্ডেবল এর জন্য এখন কাছে দেখছিলাম এটা হবে কোনটা? দেখ আমি বলছিলাম যখন ডিপেন্ডেবল হবে তখন হচ্ছে এটা হবে। আর যখন ইন্ডিপেন্ডেন্ট হবে এটা হবে। এখন তো এটা মনে রাখা লাগবে না যে ডিপেন্ডেবল না ইন্ডিপেন্ডেন্ট। তুই দেখবি যে একটার সাথে একটা সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থাকে তাহলে তো অবশ্যই নিচে দিতে হবে আমাকে, তাই না? একটা ঘটনার কি আরেকটা ঘটনার কোন সম্পর্ক আছে কিনা বা একসাথে ঘটতে পারে কিনা। দেখ ফিমেল আর কলেজ গ্র্যাজুয়েট আমি কি দেখতেছি একটা মেয়েও কিন্তু কলেজ গ্র্যাজুয়েট হতে পারে। এই যে দেখ ৪ জন আছে। তার মানে কি ২ টা ঘটনা কি একসাথে ঘটতে পারে না? একসাথে ঘটতে পারে। যেহেতু একসাথে ঘটতে পারে তার মানে কি ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে তার মানে কি এটা ডিপেন্ডেবল ঘটনা। তো ডিপেন্ডেবল ঘটনা হলে আমরা কি করি? এই probability of F into probability of F already F graduate হয়ে যায়। মানে এটাকে বাংলা যদি বলি ফিমেল হওয়ার সম্ভাবনা কত? মানে একজন randomly একটা পারসন কে যদি আমি পিক করি তাহলে সে ফিমেল হওয়ার সম্ভাবনা কত? গুণ এখন ফিমেল অলরেডি সে হয়ে গেছে। মানে কি আমি ফিমেলদের মধ্যেই চুজ করব। এর মধ্যে গ্র্যাজুয়েট করব। বুঝতে পারছো? এই জিনিসটাকে বুঝছো যে আমি কেন এই যে probability of F into probability of G by F নিলাম? কেন আমি জাস্ট ২ টা গুণ নিলাম না? হুম? হুম হুম, বুঝছি বুঝছি। কারণ হচ্ছে যেহেতু ফিমেল এবং গ্র্যাজুয়েট একই সাথে হতে পারে। মানে কি এই ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে। এমন একটা মেয়েকে আমি চুজ করতে পারি যে কিনা গ্র্যাজুয়েট অলরেডি। তো যেহেতু ২ টা ঘটনার মধ্যে কানেকশন আছে মানে হচ্ছে ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে, তার মানে কি ডিপেন্ডেবল ঘটনা এটা। যদি ডিপেন্ডেবল ঘটনা হয় আমরা এফ ধরে লিখি। তাহলে আমি লিখতে পারি probability of female into probability of already female হয়ে গেছে এর মধ্যে গ্র্যাজুয়েট। আমি এখন তাহলে এটা বের করি। probability of female কয়জন? আমার টোটাল মানুষ আছে ৪০ জন। ৪০ জনের মধ্যে ফিমেল হচ্ছে ১৩ জন। তাহলে ১৩ তো বাই ৪০, ১৩ বাই ৪০ আমরা তো আগেই দেখে আসছি ওই অঙ্কর উদাহরণটার মধ্যে। ৪০ জনের মধ্যে ১৩ জন হচ্ছে ফিমেল। তাহলে আমি যদি randomly একজনকে পিক করি তাহলে 13/40 এটা হচ্ছে আমার সম্ভাবনা 13/40 এটা হচ্ছে আমার AP/F
পি অফ এফ। এখন আমাকে বলতেছে পি অফ জি বাই এফ মানে কি? অলরেডি একজন ফিমেল এর মধ্যে গ্র্যাজুয়েট কয়জন? মানে কি ফিমেল কি অলরেডি হয়ে গেছে? মানে কি আমি ফিমেলদের মধ্যে চুজ করব? ফিমেল কয়জন আছে? ফিমেল কয়জন আছে? দেখ ফিমেল হচ্ছে ১১ জন আছে। না ফিমেল ১১ জন না কি বলে? ফিমেল ১১ জন? ফিমেল তো ১৩ জন, তাই না? ফিমেল হচ্ছে কতজন? ১৩ জন। ফিমেল কয়জন? ১৩ জন। আমি বলতেছি ফিমেলদের মধ্যে আমি গ্র্যাজুয়েট চেক করব। তাহলে ফিমেল হচ্ছে ১৩ জন। তাহলে নিচে ১৩ জন। এর মধ্যে গ্র্যাজুয়েট কয়জন? এর মধ্যে গ্র্যাজুয়েট ৪ জন। ফিমেলদের মধ্যে গ্র্যাজুয়েট কয়জন? ৪ জন। তাহলে 4/, এখন যেটা করো তাহলে আসবে 4/4 কি এটা হচ্ছে তোর অ্যান্সার। এখন তুই বলতে পারো আমি তো তাহলে গ্র্যাজুয়েট বাই জি বাই এফ ও করতে পারতাম। মানে জি টাকেও লিখতে পারতাম, তাই না? হ্যাঁ পারতি। তাহলে আমি যদি জি এন্ড এফ করি তাহলে আমি জি টা আগে আসছে। কিন্তু জি অলরেডি হয়ে গেছে তাহলে এর মধ্যে এফ কয়জন? তাহলে গ্র্যাজুয়েট হওয়ার সম্ভাবনা কত? আমি যদি র‍্যান্ডমলি একজন পারসনকে পিক করি সেটা গ্র্যাজুয়েট হওয়ার সম্ভাবনা কত? টোটাল পারসন তো ৪০, টোটাল পারসনের মধ্যে ৪০। ৪০ জনের মধ্যে গ্র্যাজুয়েট কয়জন? ৪০ জনের মধ্যে গ্র্যাজুয়েট কয়জন আমাদের দেখি? গ্র্যাজুয়েট ১১ জন। গ্র্যাজুয়েট কয়জন? ৪০ জনের মধ্যে ১১ জন। তাহলে ১১/৪০, ১১/৪০ সবচেয়ে ভালো হবে। গ্র্যাজুয়েট হয়ে গেছে। মানে অলরেডি গ্র্যাজুয়েট। মানে গ্র্যাজুয়েটদের মধ্যে ফিমেল কয়জন? টোটাল গ্র্যাজুয়েট কয়জন? ১১ জন। তাহলে নিচেও ১১। আর এর মধ্যে ফিমেল কয়জন? এর মধ্যে ফিমেল ৪ জন। তাহলে ৪, 4/11 তাহলে আমাদের আগের যেটা ছিল এটাও কিন্তু একই আসলো। তার মানে কি ২ টা জিনিসই আসলে সেম। আমি দেখলাম আমি ২ ভাবেই করা যায়। ওকে। যদি ইন্ডিপেন্ডেন্ট হইতো তখন আমি জাস্ট গুণ দিতাম। যদি ইন্ডিপেন্ডেন্ট হইতো। যদি এরকম কোন অবস্থা যেহেতু আসে নাই তাহলে আমি বলব যে জাস্ট গুণ দিতে। এটা কিন্তু স্লাইডেরই অঙ্ক। আমি জাস্ট স্লাইড থেকে দেখাই নাই। আমি জাস্ট নিচেই লিখছি। আমি একটু স্লাইডটা খুলি। এগুলো আমি তোকে বলে ফেলছি অলরেডি। হ্যাঁ, জাস্ট আমি এগুলা দিয়ে বুঝাইছি। কি বলে? ওই যে তার অঙ্কটা বুঝাইছি একই জিনিস। এটা আমি বলে ফেলছি যে ইন ফেভার বাই মেল। এটাকে স্যারে বলছিল যে এভাবে না লিখে জাস্ট যোগ দিয়ে লিখতে। এ বাই বি এভাবে লিখতে। এটা কি হলো? আরে ধুর! এটা তো আবার ঠিক আছে। মানে হচ্ছে আমি এটা দেখি এবার। এটা বলে ফেলছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? সেটা করতে পারে না। এটা বলে ফেলছি। এটা বলে ফেলছি। এটা বলে ফেলছি। হ্যাঁ, এই অঙ্কটাই ছিল ফিমেল না এটা না, এটা এটা মনে হয় দেখো। এটা কি অঙ্ক? এটা দেখাইছি না? আচ্ছা, হুম, ওইটা আর ছিল। এটা এটা কি ছিল? দেখ এখানে বলছে an office building has two fire detectors মানে ২ টা ফায়ার ডিটেক্টর। এখন আমাকে বলতেছে the probability of 0.0 that any fire detector of this type will fail to go off during a fire মানে বলতেছে যে আমার হচ্ছে 0.02% সম্ভাবনা যেটা হচ্ছে একটা ফায়ার ডিটেক্টর কাজ করবে না। Find the probability that both of these fire detectors will fail to go off in case of a fire. এখন একটা চিন্তা কর। আমাকে বলতেছে ২ জনই কি হবে? মানে এও কাজ লাইনে এও কাজ করবে না। আমাকে বলতেছে এ কাজ করবে না অ্যান্ড বি ও কাজ করবে না। এটাই বলতেছে না আমাকে? হুম, হ্যাঁ, যে আমাকে বলতেছে হুম যে both of these fire detectors will fail মানে কি এ ও কাজ করবে না, বি ও কাজ করবে না। মানে এ অ্যান্ড বি। এখন একটা জিনিস চিন্তা কর আমাকে কিন্তু বলে নাই সরাসরি যে এটা কি ডিপেন্ডেবল ঘটনা নাকি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এখন তুই বুঝতে হবে কমন সেন্স ইউজ করতে হবে দেখ। আচ্ছা মনে কর আমি পরীক্ষায় ফেল করব কি ফেল করব না তার সাথে তোর পরীক্ষার কোনো সম্পর্ক আছে? হুম, আছে কোনো সম্পর্ক? আমি যদি অঙ্ক পরীক্ষা দিতেও না আসি তাহলে কি তোর পরীক্ষা বন্ধ হয়ে যাবে? যাবে না তাই না? ঠিক না তেমনি না যাবে না। ঠিক তেমনি এই ১ম ফায়ার ডিটেক্টরটা কাজ করতেছে না। এটা কি 2nd ফায়ার ডিটেক্টর এর কোন সম্পর্ক আছে? ও তো জানেই। ও যে ১ম ফায়ার ডিটেক্টর ওটা তো বুঝতে পারছে, তাই না? এটার সম্ভাবনা 0 to % ফেল করার। আরেকটা ফায়ার ডিটেক্টর যেটা সম্পূর্ণ আলাদা একটা ফায়ার ডিটেক্টর তারও সম্ভাবনা 0% কিন্তু এমন তো না যে এই ফায়ার ডিটেক্টর কাজ না করলে এই ফায়ার ডিটেক্টর কাজ করা বন্ধ করে দিবে। তাই না? ২ টা তো আলাদা মেশিন। মানে একই মেশিন, ২ টার সম্ভাবনা একই কিন্তু একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। মানে কি ২ টা ঘটনা আসলে ঘটনা। ডিপেন্ডেবল না, ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। মানে এটার সাথে এই ঘটনার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। মানে কি? আমি জাস্ট যখন A and B করব তখন জাস্ট গুণ দিয়ে দিব। কেন? কারণ হচ্ছে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কোনো সম্পর্কই নেই। বুঝছস? বুঝছস এটা? কেন আমি জাস্ট গুণ হুম দিলাম। হুম বুঝছি। আচ্ছা, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ what will the joint probability ওরে বলছি তো আমি যে জাস্ট কি হয়? আ 0 হয়ে যায় জাস্ট লাস্টের অংশটা। ইউনিয়ন আর ডিফারেন্স বলছিলাম। what will be the additional rule? আচ্ছা এটা additional rule টা জানি কি? হ্যাঁ, additional rule টা মনে আছে? হ্যাঁ, 0 ওই যে জাস্ট গুণ হবে যে। তো এই অঙ্কটা দেখি দাঁড়া এই অঙ্ক
আহ ছড়াই। এটা কই ছড়ামু আরে, আচ্ছা এটা কোন অঙ্ক ছিল? আম, এটা কি না, এটা এই অঙ্কটা কোথায়? এই অঙ্কটা তো করাইতে হবে। বললাম ওইটা কই? হ্যাঁ এই অঙ্কটা, এই অঙ্কটা। এই দেখ আমাকে বলছে যে সে, এটা ছোট করে কি হবে? ওকে, বলছে এ সিনিয়র সিটিজেন সেন্টার হ্যাজ 300 মেম্বার। আমাকে বলতেছে একটা সিনিয়র সিটিজেন মেম্বার মানে ওই বৃদ্ধাশ্রম বলতেছে যে আর তিনজন 30 তিনি তিনি 300 জন মেম্বার। বেশ ভালো কথা। আমাকে মোট মেম্বার 300 জন। অফ দেম 140 আর মেল, মানে কি 300 জনের মধ্যে 140 জন হচ্ছে মেল। বেশ ভালো কথা বলতেছে। এরপর 210 থেকে টেক অ্যাট লিস্ট ওয়ান মেডিসিন অন পার্মানেন্ট বেসিস। আমাকে বলতেছে 300 জনের মধ্যে 240 জন হচ্ছে একটা না একটা মেডিসিন খায় পার্মানেন্ট বেসিস। তা গেল। অ্যান্ড 95 আর মেল, মানে 95 জন মেল অ্যান্ড টেক অ্যাট লিস্ট ওয়ান মেডিসিন অন পার্মানেন্ট বেসিস। এটা মানেটা হচ্ছে যে 95 জন হচ্ছে মেল অ্যান্ড টেক, মানে কি 140 জনের মধ্যে 95 জন হচ্ছে মেল, মানে 95 140 জনের মধ্যে 95 জন হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান মেডিসিন, মানে ওই 40 জনের মধ্যে 95 জন পুরুষ হচ্ছে একটা একটা মেডিসিন রোজ। এখন এই কথা মানে একটু ভেজানো আর কি, দেখতে খুব মানে গ্যাঞ্জাম লাগে যে আসলে কোন কার ইনফরমেশন। আমাকে দেখ আবার বলি, 300 জন হচ্ছে মোট 30 জন, এটা তো বলেই আছে সহজে। এর মধ্যে 140 জন মেল, মানে কি টোটাল মেল হচ্ছে 140 জন। আমার টোটাল মেল কি টিএম হচ্ছে তোমার, এই মোবাইল ইয়ে দিয়ে লেখা, মাউস দিয়ে লেখা ঝামেলা, 140 তাই না? 140 টোটাল মেল। 200, তার মানে কি টোটাল ফিমেল কিন্তু আমরা জেনে ফেলছি অলরেডি। 160 জন হচ্ছে টোটাল ফিমেল হবে। 300 জনের থেকে 140 বিয়োগ করলে বাকি থাকে কত? 160 জন, তাহলে 160 জন হচ্ছে তোর ফিমেল। তো 10 টেক লিস্ট ওয়ান মেডিসিন অন পার্মানেন্ট বেসিস, মানে অফ দেম, মানে কি ওই যে এই 300 জনের মধ্যে 210 জন কি করে একটা না একটা মেডিসিন রোজ খায়। এখন এটা মেলও হতে ফিমেলও হতে পারে, তাই না? 300 জনের মধ্যে 200 জন 10 জন আছে যেটা হচ্ছে একটা মেডিসিন খায়। কিন্তু আবার বলছে এন্ড 95 আর মেল, এখন বলে দিচ্ছে যে 95 জন হচ্ছে মেল এন্ড টেক লিস্ট, মানে 140 জনের মধ্যে 95 জন হচ্ছে এসে এই 140 জন মেলের মধ্যে 95 জন মেল হচ্ছে আমাদের একটা না একটা মেডিসিন। এটা হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়া আছে। ইনফরমেশন গুলো কি বুঝতে হবে যে কিভাবে আসছে, যে কেন কোনটা হুম কি। হুম এখন বলছে ডেসক্রাইব দ্য ইউনিয়ন অফ ইভেন্টস অফ মেল, মানে মেলের ইউনিয়ন বলছে, দেখ আমাকে বলে দিচ্ছে ইউনিয়ন মানে কি ইউ আর কি, টেক অ্যাট লিস্ট ওয়ান মেডিসিন। আমি এটা দেখি যে আমি কি কি লিখে। আর আমি এখানে ইনফরমেশন লিখছি যে টোটাল আউট কত, আমাকে টোটাল টোটাল সিটিজেন হচ্ছে 300 জন, মেল হচ্ছে 40 জন। ফিমেলটা আমার লাগে নাই যদিও অঙ্কের মধ্যে, যদি সেই জন্য আমি লিখে রাখছি। এবার আমাকে বলছে আউট অফ 300 210 টেক অ্যাট লিস্ট ওয়ান মেডিসিন। তাহলে আমাকে বলতে 300 জনের মধ্যে 210 জন হচ্ছে একটা মেডিসিন রোজ। আউট অফ 40 ম্যান 40 জন মেলের মধ্যে 95 জন হচ্ছে একটা না একটা মেডিসিন রোজ। বেশ ভালো। এখন আমি বলতেছি মেল এবং অ্যাট লিস্ট ওয়ান মেডিসিন টেক, মানে কি একটা না একটা মেডিসিন রোজ খায়। এটার ইউনিয়ন বের করতে। একটা না একটা মেডিসিন রোজ খায় তার ইউনিয়ন বের করতে। আমি সেটাকে আর ধরছি, মেলকে ধরছি এম, আর একটা না একটা মেডিসিন রোজ খায়, এই রোজ খায় যে বলতেছে আমি সেটাকে আর ধরছি। আচ্ছা বেশ, আমাকে তাহলে এটা সূত্র কি? প্রবাবিলিটি অফ এম প্লাস প্রবাবিলিটি অফ আর মাইনাস প্রবাবিলিটি অফ এ এন্ড, আমরা জানি। এখন দেখ এই প্রবাবিলিটি অফ এম অফ আর, এটা কি জিরো হবে? এটা কি হবে জিরো? জিরো কখন হইতো? জিরো হইতো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতো, তাই না? মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতো। এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি ছিল? একসাথে ঘটতে পারে না। দেখ মেল এবং একটা মেডিসিন খায়, এটা তো বলাই আছে 95 জন মেল এবং লিস্ট একটা মেডিসিন খায়, এটা কোন 95 জন মানুষ আছে, তার মানে তো অবশ্যই এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, দুটা ঘটনা একসাথে ঘটতে পারে। তার মানে এটা জিরো হবে না। তার মানে কি আমাদের সূত্র বসাইতে হবে। আমি সূত্র বসাবো তার আগে আমি দেখি এটা কি মেল। প্রবাবিলিটি অফ মেল কি, আমাদের মেল কয়জন, টোটাল মেল কয়জন 140 জন। 140 জন কজনের মধ্যে? 300 জনের মধ্যে। তো এটা রানিং আউট অফ টাইম। আচ্ছা শোন নাসির, তুই আমার একটা এই আহ, ক্লাস লিঙ্ক দিস, তুই আমার ক্লাস লিঙ্ক দিস বুঝছো তো? আমার এই 30 মিনিট পর মানে আর 2 মিনিট পর মনে হয় বন্ধ হয়ে যাবে। তো তুই একটা লিঙ্ক দিস আমার ক্লাসের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপর তাহলে আমি দেখলাম যে 140 জন, কেন আমার 40 জন মেল, এর মধ্যে কজনের মধ্যে? 300 জনের মধ্যে। তো এটা এটা নর্মাল গেল।
at least 1 মেডিসিন এরকম কয়জন আছে? আছে? আছে ২১০ জন। আমাকে বলা ছিল যে ২১০ জন at least 1 মেডিসিন খেয়েছে। আমি যে ইতে দেখি। আমাকে বলছিল যে হ্যাঁ, এই ২১০ জন কি at least একটা মেডিসিন খায়। এজন্য হচ্ছে ২১০ জন ২১০ জন কয়জনের মধ্যে? ৩০০ জনের মধ্যে। মাইনাস এটাকে কি করব? এখন এটাকে আমি ভাঙায়া লিখব কিভাবে? লেখার তো যায় ২ ভাবে, মনে আছে? যে জাস্ট যদি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয় তখন এভাবে এই যে তখন আমি কি লিখতাম? জাস্ট m into r ডিপেন্ডেবল ঘটনা হইলে আমি m into r/m এখন ডিপেন্ডেবল ঘটনা কেন? মেল আর স্প্লিট কম্বিনেশন ডিপেন্ডেবল ঘটনা না? যে আমি একটু আগে বললাম ডিপেন্ডেবল ঘটনা। তার মানে কি? মেল টু r বাই ওই m মানে কি? m হয়ে গেছে তখন r হওয়ার সম্ভাবনা। তো আমি লিখি এটা তো করেই ফেলছি মাইনাস মেল হওয়ার সম্ভাবনা তো আমি আগে বের করছি। সেটা তো গেল। কিন্তু মেল হয়ে গেছে এর মধ্যে এট লিস্ট 1 মেডিসিন। এরকম কয়জন? ৯৫ জন না? এই আর কত? ৯৫ জন। হুম আর এম কত? এম হচ্ছে মোট ৪০ জন মেল। ৪০ জন মেলের মধ্যে ৯৫ জন মেল আছে যারা হচ্ছে একটা মেডিসিন তাহলে এটা হয়ে গেল। তো এটা আমি করলে অ্যান্সার বের হচ্ছে। অথবা দেখ তুই তাহলে এই অংশটা তুই বলতে পারতি না যে আর অ্যান্ড এম এত করছে। আর অ্যান্ড এম মানে কি? এম আগে মানে আর আগে আর ইনটু এম বাই আর। এম সেটাই এখানে লিখছি দেখ। আর ইনটু ওই এম বাই আর। তাহলে এটা করলেও তো সেম আসবে। দেখ কি হবে? তার মানে কি? তার মানে হচ্ছে এই অ্যাটলিস্ট টেক 1 মেডিসিন তাহলে আমি কি জানি ২১০ জন আছে যে হচ্ছে একটা না একটা মেডিসিন রোজ খায় মেল অথবা ফিমেল। তাহলে টোটাল হচ্ছে ২১০ জন। ভাগ কত ৩০০ জনের মধ্যে ৩০০ জনের মধ্যে ইনটু অলরেডি মেডিসিন খায় এরকম কয়জন আছে মোট? একটা না একটা মেডিসিন খায় এরকম লোক কয়জন? ২১০ জন ইনটু ২১০ এর মধ্যে মেল কয়জন? ৯৫ জন। তার উপরে ৯৫ তাহলে এটা করলেও যা অ্যান্সার এটা করলেও তাই অ্যান্সার। আল্টিমেটলি আসলে একই। এটা হচ্ছে এই অঙ্কটা গেল। আর এটা হচ্ছে ৩ টা সূত্র আমি এটা পড়ি নাই। মনে হয় না দিবে এখানে। ৩ টা সূত্র দেখে রাখিস। এরপর দেখি কি। এরপর আমার এটা আচ্ছা এই অঙ্কটা, তাই না? এই অঙ্কটা এই অঙ্কটা আমি লেখাই আছে এখানে পুরা। তবুও আমি কয়েক থেকে দেখি। এইটা দেখি। বলছে an electrical system consists of 4 components as illustrated in the figure. The system works if the components A and B work and the either of the components C and D work. The reliability which component is also shown in figure. একটা ভালো কথা। বলছে আমাকে যে ধর একটা প্রোডাক্ট এখানে আসছে, প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট আছে। প্রোডাক্ট বলতে ধর একটা বক্স বক্স না একটা মেটালের একটা সামথিং এটা এখানে আসবে। এটার উপর একটা লেদ মেশিন কিছু কাজ করবে। কাজ করা শেষ হয়ে গেলে এখান থেকে একটু বেরোবে। এখানে কিছু কাজ করবে। করে এখানে আসবে। মানে আসবে। এখান থেকে সে হয় এই মেশিন দিয়া হয়ে বের হয়ে যাবে অথবা অথবা এই মেশিন দেয়া হয়ে বের হয়ে যাবে। মানে কি আমার ২ টা অপশন আছে। তাই না? ভালো কথা। মানে হচ্ছে দেখ একটা জিনিস কিন্তু সিউর যে একটা প্রোডাক্ট যখন এখানে আসছে, সে কিন্তু অবশ্যই এখানে আসতে হইলে এই দুজনের কি কাজ করতে হবে। দুজনকে কি করতে হবে? কাজ করতেই হবে। নাহলে কি এখানে এসে থেমে যাবে সে। যদি এটা কাজ না করে তাহলে সে এখানে আসতে পারবে না। আর যদি এটা কাজ না করে যে সেকেন্ড টা কাজ করতেছে না তাহলে কিন্তু তখন এটা এখানে এসে থেমে যাবে। তাই না? অবশ্যই আমাকে ২ টা কাজ করতে হবে। ১ম কথা গেল। এখানে যখন সে চলে আসবে, এখান থেকে সে হয় এখানে যাবে বা এখান দিয়ে যাবে। মানে কি যেকোনো একটা যদি নষ্টও হয়ে যায় তাও আমার প্রবলেম নাই। তাই না? তখন সে এখান দিয়ে চলে যাবে। এটা গেল। আর যদি ২ টা ঠিক থাকে তখন তো আরো সমস্যা নেই। তখন যেকোনো একটা দিয়ে চলে যাবে। এখন আমি কি করতে বলছি আমি একটু দেখি তো। আমাকে বলছে the entire system works এটার সম্ভাবনা কি? মানে হচ্ছে একটা প্রোডাক্ট এখানে আসবে, এখান থেকে বের হয়ে হয় এখান দিয়ে চলে যাবে বা হচ্ছে এখান দিয়ে চলে যাবে। যেকোনো একটা যদি হবে। মানে আমার কাজ করতেছে। মানে মেশিনটা এখান থেকে সে আল্টিমেটলি এখানে এসে পৌঁছবে। এটা কিভাবে হয়? এটা হচ্ছে। এরকম আমাকে এটা বের করতে বলছে। এটা সিস্টেম। এখন দেখ এটা কখন হবে বলতো? একমাত্র কখন হবে? হবে যখন হচ্ছে দেখ, যখন হচ্ছে এটাও কাজ করবে, এটাও কাজ করবে এটুকু আমরা এক কাজ করি। আমরা জাস্ট পার্টে আগে। এই পর্যন্ত আগে আসি আগে। আমাকে তো এই পর্যন্ত আসতে হবে। আমাকে ১ম এ বলতেছে এটাও কাজ করবে, এটাও কাজ করবে। আচ্ছা দেখ এই মেশিনটার সাথে এই মেশিনের কোন সম্পর্ক আছে? মানে আমি বলতেছি নষ্ট হওয়ার সম্পর্ক। এই মেশিনটা যদি নষ্ট হয়ে বসে থাকে, এই মেশিনটা কি ও কি দেখাদেখি নষ্ট হয়ে বসে থাকবে? যে ও আমি এ নষ্ট হইছে আমিও নষ্ট হবো। এরকম কিছু আছে? এরকম তো কিছু না। তাই না? যে এখন যদি A নষ্ট হয়ে যায়, ও B তো আর বলবে না যে দেখাদেখি না A নষ্ট হয়ে গেছে আমিও নষ্ট হয়ে যাবো। এরকম তো না। মানে কি A মেশিন নষ্ট হচ্ছে কি হচ্ছে না B মেশিন পরোয়া করে না। এখন হ্যাঁ, যদি A মেশিন নষ্ট হয়ে যায় তখন আসলে প্রোডাক্টটা B পর্যন্ত পৌঁছতেই পারবে না সেটা আলাদা বিষয়। কিন্তু আমার A মেশিনের প্রবাবিলিটি তো চেঞ্জ হচ্ছে না। A মেশিনের
আর বি মেশিনের যে প্রবাবিলিটি, ওয়ার্ক করার প্রবাবিলিটি বা ফেল করার প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে কি? ২ টা ঘটনা আসলে ডিপেন্ডেবল। ইন্ডিপেন্ডেন্ট আসলে। মানে এটার সাথে কোন সম্পর্ক নাই। মানে কি? আমরা এখান থেকে যখন এখানে আসবো তখন কি করব? জাস্ট গুণ করে দিব। মানে কি? আমি কি বের করতেছি মূলত? এই A মেশিন কাজ করবে অ্যান্ড অ্যান্ড বি মেশিন কাজ করবে। A অ্যান্ড B বের এখান থেকে এখানে আসার জন্য আমি মূলত A অ্যান্ড B করতেছি। কেন? কারণ A ও কাজ করতে হবে এবং B ও কাজ করতে হবে। তো A অ্যান্ড B করতেছি। এখন A অ্যান্ড B মানে কি? আমি জাস্ট ২ টা গুণ করে দিচ্ছি। কেন? কারণ এটার সাথে এটা কোন সম্পর্ক নেই। এটা মেশিনের সাথে এই মেশিনের সাথে তখন আমি জাস্ট গুণ করে দিলেই হয়। আমরা সেটাই আগে দেখছিলাম যে দেখছিলাম না সেটা আগে যে এই যে এটা ছিল। যে আমরা যদি ডিপেন্ডেবল এটা ছিল যে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমি বলছিলাম যে ২ টা ঘটনা জাস্ট আমি গুণ করে দিব। এত স্লো হইলো কেন এটার কাছে? তাহলে আমি এই পর্যন্ত আসার জন্য কি করব? জাস্ট ২ টা গুণ করব। দেখ আমি জাস্ট ২ টা গুণ করছি ওই পর্যন্ত। যখন এখানে আসে এখানে আসলে কি হচ্ছে যে? এখানে আসলে কি হচ্ছে দেখ। এখান থেকে এখানে আসতে আসলে কি হইতে পারে আমি বলি। দেখ, হয় সি কাজ করবে, ডি নষ্ট। মানে হয় সি কাজ করবে। তাহলে আমার এখানে চলে আসতে হবে। এটা একটা সম্ভাবনা। এটা একটা হয়। এটা জাস্ট আমার অপশন। আরেকটা অপশন হচ্ছে যে ডি কাজ করবে, সি কাজ করবে না। মানে হচ্ছে ডি কাজ করবে। তাহলে এখানে চলে আসতে পারে। এখান থেকে চলে আসবে। অথবা ২ টাই কাজ করবে। তাই না? এই ৩ টা অপশন আমার কাছে আছে। যদি ২ টাই কাজ না করে তাহলে তো আর কাজ হচ্ছে না। তাহলে আমার এখানে আসবে না। তাহলে আমার অপশন হচ্ছে হয় সি কাজ করবে, নয় ডি কাজ করবে, নয় ২ টাই কাজ করবে। হয় সি করবে, নয় ডি করবে, নয় ২ টাই করবে। এটার মানে কি আসলে? এটার মানে আসলে ইউনিয়ন। এটার মানে কি আসলে ইউনিয়ন? কেন ইউনিয়ন? দেখ আমি এর আগেও লিখে রাখছি। আমি কিছু বলতে ভুলে গেছি। এই দেখ ইউনিয়নের যখন আমি লিখছিলাম, কোথায় লিখছিলাম? ওখানে এই দেখ আমি কি লিখছিলাম? হয় এ ঘটবে, নয় বি ঘটবে, না হয় ২ টাই ঘটবে। হয় এ ঘটবে, নয় বি ঘটবে, নয় ২ টাই ঘটবে। আমি কি সেটাই করলাম না মাত্র? সেইটাই কি আমার অপশন আসতেছে না যে হয় সি কাজ করবে, হয় ডি কাজ করবে, হয় ২ টাই কাজ করবে। তাহলে কি আমার ইউনিয়ন মূলত আমরা এখান থেকে এখানে আসতে করতে হইতেছে। এই ২ টার ইউনিয়ন করতে হইতেছে। কেন ইউনিয়ন করতে হইতেছে এটা বুঝছো? বুঝছি বুঝছি। কারণ হচ্ছে আমি বলতেছি যে হয় সি কাজ করবে, হয় ডি কাজ করবে, অথবা ২ টাই কাজ করবে। সি কাজ করলে ডি নষ্ট, ডি কাজ করলে সি নষ্ট, অথবা ২ টাই কাজ করবে। তাহলে ২ টাই ঠিক আছে। তো আমি ইউনিয়ন করি। ইউনিয়নের সূত্র তো আমার আগের মতোই যে প্লাস সি প্লাস ডি মাইনাস সি অ্যান্ড ডি। এটা কি 0 হবে? 0 হবে না কারণ এটা কি মিউচুয়াল এক্সক্লুসিভ না। আমি জাস্ট গুণ করে দিব। মিউচুয়াল এক্সক্লুসিভ না কেন বলতো? ২ টা মেশিন কি একসাথে কাজ করতে পারে না? ২ টা মেশিন কি একসাথে অন থাকতে পারে না? পারে তো। এমন তো না যে এই মেশিন নষ্ট চললে এই মেশিন নষ্ট হয়ে থাকবে। মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কি? ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে না। ২ টা ঘটনা একসাথে ঘটতে পারে না। যেসব ঘটনা একসাথে ঘটতে পারে না, আমি সিউর একসাথে ঘটতে পারবে না, তখন আমি বলব মিউচুয়াল এক্সক্লুসিভ। মানে অনেকটা এরকম যে আমি ১০টা বাজে ধর পরীক্ষা হলে থাকবো বা বাসায় থাকবো। এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে এই ২ ঘটনা আসলে মিউচুয়াল এক্সক্লুসিভ। কিন্তু যেহেতু এই মেশিন একসাথে কাজ করতে পারে, তাহলে আমি বলব এটা মিউচুয়াল এক্সক্লুসিভ। তাহলে আমি কি করব? শূন্য হবে না। আমি এখন কি করব? সি আর ডি মেশিনও তো একই রকম। সি মেশিন নষ্ট হয়ে গেলে কি ডি মেশিন কোন পরোয়া করে যে পুরো বন্ধ করে দিবে ও? তা না। আবার ডি মেশিন নষ্ট হয়ে গেলে বা কাজ করলে সি মেশিনের কোন পরোয়া করেও করে না। তার মানে কি? আসলে ডিপেন্ডেবল ঘটনা না। এটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। তখন আমি কি করব? জাস্ট গুণ করে দিব। এই যে গুণ করে দিচ্ছি। সি আর ডি গুণ করে দিচ্ছি। মানে কি? এটা গুণ করে দিচ্ছি। এটা তো আমি আগেই গুণ করছিলাম। ইনটু ব্র্যাকেট হচ্ছে এটা যোগ। এটা তো বের করছিলাম। প্রবাবিলিটি অফ সি দেওয়াই আছে। প্রবাবিলিটি অফ কত? 0.8 প্রবাবিলিটি অফ ডি কত? 0.8 সে আমি সে মানগুলো বসাইছি। মানগুলো বসায় আমি জাস্ট অ্যান্সার বের করছি। 77 পয়েন্ট সামথিং আছে। দ্যাটস ইট 77। আরে হচ্ছে মনে হয় ক্লাসে যখন দেখেছিল তখন হচ্ছে এভাবে দেখেছিল। প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি অ্যান্ড সি ইউনিয়ন ডি। কেন? ওই যে প্রবাবিলিটি অফ এ ও ঘটবে, বি ও ঘটবে অ্যান্ড এবং এর মধ্যে যেকোনো একটা ঘটবে অথবা ২ টাই ঘটবে। আমি তো সেটাই বললাম যে প্রবাবিলিটি অফ এ ঘটবে, বি ঘটবে তা বেশ। উহ
হবে। আরে ধুর! কিছু ঢোকা যাবে না? Yes ভাই, কি হলো আবার? ঢোকাচ্ছে তোমার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, শোনা যায়? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। লিঙ্ক শেয়ার করবো। ওই না কি বলে? শেয়ার করি স্ক্রিন। শোনাচ্ছে? হ্যাঁ। ম্যাপ দুই পার্টি শেষ দিছে পড়া। হ্যাঁ, আরে কিসের পড়াশোনা করতেছি ভাই, আমার পুরা আমার বাকি ডিসক্রিপ্ট তো বাকি, ডিসক্রিপ্ট তো পড়ি নাই এখনো, ডিসক্রিপ্ট তো পড়ি নাই। এখন তাহলে আমি জাস্ট গুণ করছিলাম 77.765। তুই কি পড়লি? তুই কি পড়লি? আমি ওই জামিলের পার্টি দেখলাম, আর হলো যে হাইপোথিসিস করছিলাম। তামিলের পার্ট শেষ তো হচ্ছে না? হ্যাঁ, জামিলের পার্ট মোটামুটি ওই যে একটা চ্যাপ্টার বাদে, যে চ্যাপ্টার মনে হয় সম্ভবত যে ডিফারেন্সিয়েশনের একটা চ্যাপ্টার হ্যাঁ, আছে ওটা বাদে। বুঝতে পারছি। এরা দিন দুনিয়া সবাই বাদ দিচ্ছে। ঠিক আছে না তোর? ইউলিয়াস ওই 9.1 আর 9.2 বাকি আমার 9.1 আর 2 পড়তে কতক্ষণ লাগবে রে? ইউলিয়াস মেথড আর কি যে রাঙ্গে আরে কুত্তা। এ- একদম ইজি। ওটা তাই? সম্ভবত কি রাঙে কুত্তা। হ্যাঁ, কি নামটা কি বেটা? কত আমার ভিডিও লিঙ্ক দিস তো, তাহলে ভালো ভিডিও থাকলো। ভালো লাগতেছে না প্রশ্ন আমার। তুমি এটা প্যানেলটা বেশি দিস। রাঙে কুত্তা ইজি আছে, দুটা মেথড তো, একটা একটা ইজি আছে। আমার প্র্যাকটিস করে লাগবো, কালকে আমি যে ডিসক্রিপ্ট শেষ করতে হবে কিন্তু। ডিসক্রিপ্ট থেকে যদি আমি ভাবতেছি ডিসক্রিপ্ট বাদ দেওয়া যায় তাহলে, কিন্তু স্যার কি সব করা লাগবে? বুঝলাম, ডিসক্রিপ্ট হালকা পাতলা পড়ে যাবে। আচ্ছা বাদ দে বাদ দে, এখন আমাদের পরের প্রশ্ন দেখি। প্রান্ত আর প্রবাবিলিটি। এখন দেখ আমাদের প্রথম প্রশ্ন উত্তর বুঝছিস তুই? প্রবাবিলিটি কেন এটা হলো, এটা কিন্তু অনেকগুলো ইয়ে আছে, কি বলে স্যারের ইয়েতে এটাও রেকর্ড শুরু করছো? রেকর্ড শুধু হয়তো করলাম তো, করলাম না? রেকর্ড হইতো 39 মিনিট হয়ে গেছে। ওকে। জুমের রেকর্ড করি না খেলে, জুমের ইন্টারনাল যে রেকর্ডিংটা ওটা হচ্ছে তোর কি বলে, আহ, কি বলে এটা, ওই বাবার বন্ধ হয়ে যায়। এই ওবিএস দিয়ে করতে, এটা এটা তো গেল। এই ম্যাথ গুলো কিন্তু তোর বইয়ের মধ্যে আছে এরকম অনেক, আমি করতে পারি নাই, সময় পাইনি আসলে, আমি সময় পাই না, ঘুমাই শুধু, আমি এলে সময় পাই না। আচ্ছা, দ্য কম্পোনেন্ট সি ডাজ নট ফিট, তাহলে বাসা ট্রাই করিস, আমি ভাবছি কালকে করুম বা পরশু দিন করুম, মানে করুম না আসলে, আমি পরীক্ষার আগে তারপর হয়তো হাই উতাস করতে করতে পরীক্ষা দিলাম। দ্য কম্পোনেন্ট সি ডাজ নট ওয়ার্ক গিভেন দ্যাট দ্য এন্টায়ার সিস্টেম, এই প্রশ্নগুলো আসলে খুবই সহজ, কিন্তু বুঝতে হবে আসলে কি বলছে। প্রথম প্রশ্ন বুঝলাম যে এন্টায়ার সিস্টেম ওয়ার্ক মানে কি, এখান থেকে এই পর্যন্ত তো তাকে অন্য কোনো রাস্তায় নেই, আসতে হবে। এখন এরপর কি, এখান থেকে এই রাস্তা আসতে পারেও, অথবা এখান থেকে আসতে পারে। তো এই অংশটুকু একটু সহজ ছিল, যে এই অংশটুকু কি আমরা just গুণ করছি, কেন গুণ করছি, জাস্ট ডিপেন্ডেবল ইন্ডিপেন্ডেন্ট গুণ, এই জন্য গুণ করে দিচ্ছি। এ এন্ড বি, এন্ড হচ্ছে সি অথবা ডি, এই সি ঘটবে বা ডি ঘটবে অথবা দুইটাই ঘটবে, তখন আমি জাস্ট ইউনিয়ন করছিলাম। কেন ইউনিয়ন করছিলাম, কারণ আমি ইউনিয়ন মানে হচ্ছে সি ঘটবে অথবা ডি ঘটবে অথবা দুইটাই ঘটবে, এটা মানে হচ্ছে ইউনিয়ন। এটা গেল। দ্য কম্পোনেন্ট সি ডাজ নট ওয়ার্ক, আমাকে বলতেছে কি হচ্ছে কাজ করে না। গিভেন দ্যাট এন্টায়ার সিস্টেম অফ, আমাকে আমি তো আজকে একটা জিনিস বলে দিই, যেটার প্রবাবিলিটি বের করতে বলবে সেটা হচ্ছে অলওয়েজ উপরে আসবে। এবার আসবে কোথায়, উপরে। আর যেটা তোকে এক্সট্রা দিবে, গিভেন দ্যাট বা এই সেই হ্যান ত্যান, এটা যাবে নিচে। এটা আজকের জন্য না, সবসময়ের জন্য, মানে সবগুলা ম্যাথের জন্য, মানে এই সেমিস্টারের জন্য, যে যেটার প্রবাবিলিটি তোকে বের করতে বলছে সেটা সেটা যাবে উপরে,
বাকি যেটা বলে নাই বা যেটা বের করতে বলে নাই সেটা তো আমি নিজে। তো আমাকে বলতেছে components C does not work even if the entire system works। মানে কি আমাকে বলতেছে C টা কাজ করে না। Assume that all 4 components work independently। আমাকে বলেই দিছে independently। আমি তো ওই যে যদি বলছিলাম তোকে যে আসলে A এর সাথে কোনো সম্পর্ক নেই সেটা বলেই দিছে। C does not work এর মানে কি? এটার মানে হচ্ছে মানে তো আসলে খুবই বোঝা যাচ্ছে দেখ যে আমি বলছিলাম কি যেটা তুই বের করবি সেটা উপরে দিবি আর নিচে যেটা দিবি সেটা হচ্ছে তোর কি যেটা তোকে বের করতে বলে নাই সেটা আমাকে বলছে কি একটা বের করতে এই কম্পোনেন্ট সি ডাজ নট প্রবাবিলিটি আর প্রবাবিলিটি দ্যাট ইজ কম্পোনেন্ট সি ডাজ নট তাহলে আমি এটা কোথায় দিব উপরে দিব আর অন্যটা এই গিভেন দ্যাট দ্য এন্টায়ার সিস্টেম অফ কোথায় দিব এটা নিচে দিব দেখ দ্য এন্টায়ার সিস্টেম ওয়ার্কস এটা কিন্তু আমি নিচে বের করে আসছি আগে টেবিলে এই নাম্বারে বের করে আসছি তার মানে হচ্ছে নিচে যেটা দিব আমি সেটা অলরেডি আমি জানি। তাই নিচে যেটা দিব সেটা আমি অলরেডি জানি। সেটা হচ্ছে 0.777 আমি আগে বের করে আসছি। উপরে দিব। উপরে দিব আমাকে বলতেছে সি কাজ করে না। সি কাজ করে না মানে কি? এ কাজ করে, বি কাজ করে, এন্ড বি কাজ করে, বাট সি কাজ করে না। মানে কি? এন্ড সি বার, এন্ড সি বার। আমি জাস্ট কি করব তাহলে? আমি হচ্ছে এটাও কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, এটা কাজ করবে না। মানে কি A and B and D and C বার তার মানে কি এটা 0.8 না 1 মাইনাস 0.8 কত হয় 0.2 তাহলে 0.2 আসতে হবে 0.2 হবে এই আর কি। আমি তাহলে ওই যে পৃষ্ঠে যাই এটাতে যাই আমাকে বলতেছে যে এটা কাজ করে বি কাজ করে সি কাজ করে সি কাজ করে না এটা কত হবে যেহেতু প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা আমি জাস্ট 0.9 0.9 0.8 আর এই 0.2 এই যে 1 মাইনাস 0.8 তাহলে এটাই হচ্ছে তোর answer। এগুলা নিজে থেকে দেখলে মানে দেখে বসে যদি করো তুই পারবি এরকম আরো বেস থিওরাম আমাদের লাস্ট টপিক না এই যে এখানে আচ্ছা বেস থিওরাম হুম। বেস থিওরাম হচ্ছে জিনিসটা এরকম মূলত মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের জন্য বেস থিওরাম হয় দেখ আমি যদি একটা অঙ্ক দেখে উদাহরণ দেই সেটার জন্য মনে হয় সেটার জন্য ভালো হবে আমি তবুও উদাহরণটা এখানে বলি ধর এরকম একটা জিনিস তোর একটা কোম্পানি আছে তো তোর কোম্পানিতে তিনটা মেশিন আছে তিনটা লেদ মেশিন তো ৩ টা লেদ মেশিন দিয়ে তুই হচ্ছে যে একটা প্রোডাক্ট বানাচ্ছিস। এখন কেন ৩ টা লেদ মেশিন আছে? ধর একটা লেদ মেশিন তো ২ টা মিলে ২ লেদ মেশিন দিয়েও তুই একই কাজ করতেছস। তা দিয়েও একই কাজ করতেছস। কেন তুই একাধিক মেশিন কাজ দিয়ে কাজ করাইতেছস? যাতে হচ্ছে তোর মানে প্রোডাকশনটা একটু বেশি হয়। একটা দিয়ে কাজ করলে তোর হয়তো তোর দিনে ৫০ টা করে লেদ মেশিন দিয়ে তৈরি করা যায়। প্রোডাক্ট তো 2nd টা আনার পরে তোর ১০০ টা, 3rd টা আনার পরে তোর ১৫০ টা প্রোডাক্ট তুই তৈরি করতেছিস। এমন না যে ওই যে একটা কি বলে অ্যাসেম্বলি লাইন এরকম না কিন্তু। যে একটা মেশিন থেকে কাজ করে কিছুটা কাজ হবে, এরপর আরেকটা মেশিনে যাবে। তারপর সেখান থেকে কিছু কাজ হয়ে আরেকটা মেশিনে যাবে। এরকম না। আমি বলতেছি যে ৩ টা মেশিন আছে এবং ৩ টা মেশিনেই একই কাজ হয়। অনেকটা সেলাই মেশিনের মতো। যে গার্মেন্টস সেলাই মেশিনে কি হয়? একটা মহিলা বসে থাকে, একটা গার্মেন্টস এ যে সেলাই মেশিনে কাজ হয়। তো ওখান থেকে কাজ হইতেছে। আবার পাশের মেশিনে একই কাজ হচ্ছে। পাশের মেশিনে একই কাজ হইতেছে। নাকি ৩ টা মেশিনই একই কাজ করতেছে। জাস্ট হচ্ছে বেশি যে এফিসিয়েন্সি না কি বলে? তোর প্রোডাকশনটা যেন বেশি হয় এজন্য তুই জাস্ট একাধিক ইউজ করতে পারস। এরকম ধর। তো এরকমই ধর একটা মেশিন আছে, ২ টা মেশিন আছে, ৩ টা মেশিন আছে। এগুলো বাদ দে। আমি ধর এই অংশটা বুঝাচ্ছি না। আমি ৩ টা দিয়ে বুঝাচ্ছি ধর। এখন দেখ এই মেশিনটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই মেশিনে কোন সম্পর্ক আছে? অবশ্যই নাই। কারণ ওই যে একটু আগেই তো আমরা এগুলো দেখে আসছি যে এই মেশিনে কি হচ্ছে? এই লেদ মেশিনে নষ্ট হয়ে গেছে না এই লেদ মেশিনে কি হচ্ছে না হচ্ছে 2nd লেদ মেশিন কি কিছু যায় আসে? আসে না। ঠিক তেমনই ৩ নাম্বার লেদ মেশিনেও কিন্তু কোন সম্পর্ক নাই। এখন আমাদের কাছে যদি এরকম অনেকগুলা ঘটনা থাকে যে ঘটনাগুলো আসলে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি এই মেশিন, বি মেশিন, সি মেশিন ৩ টাই মিউচুয়ালি এক্সক্লুসিভ মেশিন যেগুলোর সাথে কোন সম্পর্ক নেই। বাট এদের মধ্যে আমি যদি এমন একটা ঘটনা ঢুকাই দিতে পারি যে একটা ঘটনা ৩ টার মধ্যেই কমন তখন আমি বেস্ট প্রেমিস। কি বলছি যে আমাকে ৩ টা এমন কিছু ঘটনা দেওয়া আছে যে ৩ টা ঘটনা আসলে একসাথে মানে এই ৩ টা ঘটনার নিজেদের মধ্যে কোন সম্পর্ক নেই। মানে পার্টিকুলারলি কোন সম্পর্ক নেই। আমি এই ৩ টা ঘটনার সাথে এমন আরেকটা ঘটনা ঢুকাই দিচ্ছি মানে একটা থার্ড পারসন কে ঢুকাই দিতেছি যে কিনা এই ৩ জনের সাথে কোন না কোনভাবে ক্লাশ করে। এবং ক্লাশ করাটা মানে কি? আমি তোকে এখন চিত্রটা দেখিয়ে দিচ্ছি তাহলে তুই বুঝবি। দেখ আমাকে বলতেছে a lot of product is produced by 3 machines A1, A2, A3 ৩ টা মেশিন দিয়ে অনেকগুলা প্রোডাক্ট বানানো হচ্ছে। আমাকে বলতেছে যে, 1 unit from
দ্য লট ইজ সিলেক্টেড এট এ র্যান্ডম অ্যান্ড ফাউন্ড ডিটেকটিভ। মানে কি, দেখ, একটা মেশিন থেকে, এই মেশিন থেকেও তো প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই মেশিন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, আবার এই মেশিন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। আচ্ছা, এই ওয়ান মেশিনে কি কিছু প্রোডাক্ট ডিফেক্ট হতে পারে না, ডিফেক্টিভ, আবার এ টু থেকেও ডিফেক্টিভ হতে পারে, আবার এ থ্রি থেকেও ডিফেক্টিভ হতে পারে। তো তুই তো জাস্ট প্রোডাকশন করতে হবে, তুই তো সবগুলা এই মেশিন থেকেও যে প্রোডাক্ট তৈরি হয়, এ টু থেকেও যে প্রোডাক্ট তৈরি হয়, থেকেও সেম প্রোডাক্ট তৈরি এক বক্সের মধ্যেই রাখতেছিস তুই। পরে বুঝবি কিভাবে যে তোর ডিফেক্টিভ কয়টা? তুই বলতেছ, তুই আলটিমেটলি বলবে কি তোর ডিফেক্টিভ মোড আছে। তার মানে কি, তোর এই ছোটার দিয়ে যে ডিফেক্টিভ, সেটা হচ্ছে কি, এই থার্ড যে এই ৩ টা মেশিনই ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি হয়। এই টোটাল ডিফেক্টিভটা কি হবে, হবে কি ৩ টা মেশিনের মধ্যে আছে না? যে কিছু আছে এর মানে এর মধ্যে এই ডিফেক্টিভ, টোটাল ডিফেক্টিভ যে ঘটনাটা, কিছু ডিফেক্টিভ কোথা থেকে আসছে? A1 থেকে। কিছু ডিফেক্টিভ কোথা থেকে আসছে? A2 থেকে। কিছু ডিফেক্টিভ আসে A3 থেকে। তার মানে কি? এই এই ডিফেক্টিভ ঘটনাটি ৩ টা ঘটনার, এই ৩ টা ঘটনার সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। A1, A2, A3 নিজেদের মধ্যে কোনোভাবে সম্পর্কিত না। কিন্তু এই ডিফেক্টিভ ঘটনার A1 কেও somehow কোনোভাবে কানেক্টেড, A2 এর সাথেও কানেক্টেড, A3 এর সাথেও কানেক্টেড। এটা কি বুঝছস? যে কি বলছি? না বুঝলে আরেকবার বলবো। বুঝছি মানে হচ্ছে বুঝছি A, বুঝছি। A2, A3 নিজেদের মধ্যে কোনোভাবে সম্পর্ক নাই। থার্ড পারসন একটা ঘটনা যেটা হচ্ছে ডিফেক্টিভ। এই ডিফেক্টিভ প্রোডাক্ট A1 থেকেও আসতে পারে, A2 থেকেও আসতে পারে, A থেকেও আসতে পারে। আমি যদি র‍্যান্ডমলি একটা প্রোডাক্ট হাতে নেই, নিয়া দেখতেছি ডিফেক্টিভ প্রোডাক্ট, প্রোডাক্টটা পেলাম ডিফেক্টিভ। তখন এই প্রোডাক্টটা তো আসলে A1 থেকেও আসতে পারে, A2 থেকেও আসতে পারে, A3 থেকেও আসতে পারে। তার মানে কি, এমন একটা ঘটনা যেখানে ৩ জনের সাথে ক্লাশ করে। এখন আগের স্লাইডে দেখ, এই A1 ঘটনা A2, B1 ঘটনা এই যে A2, B3 ঘটনা তোর এই যে A3 ঘটনা এখানে। এই বাউন্ডারি থেকে বোঝা যায় যে আসলে A2 ঘটনা এর মধ্যে ঘটতেছে। A2 ঘটনা A2, এই A3 ঘটনা A2, A1 ঘটনা এটা। মানে A1, A2, A3 নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ওরা আলাদাভাবে আছে। কিন্তু এই যে ঘটনাটা, এই যে ঘটনাটা, এটা কি আবার, এটা হচ্ছে সেই ডিফেক্টিভ ঘটনা যেটা কি A1 থেকে কিছু প্রোডাক্ট ডিফেক্ট হবে না, সেটা হচ্ছে এটা। A2 থেকে ডিফেক্টিভ প্রোডাক্ট হবে, সেটা এটা। A3 থেকে ডিফেক্টিভ প্রোডাক্ট হবে, সেটা এটা। এটা হচ্ছে এমন একটা ঘটনা যেটা হচ্ছে ৩ টা ঘটনার সাথে কোনোভাবে কানেক্ট। এটাকে আমি বলতেছি তাহলে বেস থেকে মেচ করে আমি করতে পারবো। এখন হোয়াট ইস দ্য প্রবাবিলিটি অফ দ্য ইউনিট দ্যাট ওয়াজ প্রোডিউসড বাই মেশিন A2? দেখ, আমি তোকে বলছিলাম যে যার প্রবাবিলিটি বের করবি তাকে রাখবি উপরে, এক্সট্রা ইনফরমেশন কোথায় দিবি? নিচে। হোয়াট ইস দ্য প্রবাবিলিটি দ্যাট দিস ইউনিট ওয়াজ প্রোডিউসড বাই A2 এন্ড, এখানে এন্ড লেখা নাই, এন্ড কি, এন্ড ডিফেক্টিভ। কি বলছে আমাকে? আল্লাহ। আমাকে বলছে কিছু প্রোডাক্ট মেশিন থেকে তৈরি হচ্ছে এবং কিছু প্রোডাক্ট কি ডিফেক্টিভ। এখন আমাকে বলতেছে আমি একটা প্রোডাক্ট হাতে নিব যেটা কিনা মেশিন থেকে এর থেকে তৈরি হচ্ছে, এটা সম্ভাবনা কত? এবং প্রোডাক্টটা কি ডিফেক্টিভ। মানে একটা ডিফেক্টিভ প্রোডাক্ট A2 থেকে, মেশিন A2 থেকে আসার সম্ভাবনা কত? এটা আমি বেশি বেস্ট করতে পারবো তাহলে, যেহেতু আমি এই ডিফেক্টিভ ঘটনা যেহেতু আমার সাথে এই ৩ টা ঘটনার ম্যাচ। এখন এই সূত্রটা কি? সূত্রটা খুব সহজ। দেখ, সূত্রটার প্রমাণ আছে একটা। প্রমাণটা আমি দেখাবো কিনা জানি না। তুই যদি দেখে দেখাতে পারি। কারণ সহজ আছে প্রমাণ। এই প্রমাণটা হচ্ছে কি? দেখ, আমি কার্ভটা বের করব। What is the probability that the unit is produced by M2 and defective? তাহলে probability, কার probability বের করতে বলছে? M2 এর probability বের করতে বলছে। আমি M2 কে ভুলে A2 লিখছি। মানে M2 আর A2 একই আসলে। যে A2 probability কার বের করব? M2 এর, মানে A2 ভাগ নিচে কি? নিচে হচ্ছে defective। এখন এই সূত্রটা কি করবি তুই? মানে সূত্র যদি পরীক্ষা হলে ভুলে যাস বা যদি স্যার পরীক্ষায় আসে, কি করবি তুই? A2 বাই D কে কি লিখবি? A2 and D লিখবি একবার, আর D and A2 লিখবি একবার। মানে উল্টায় লিখবি একবার। তারপর এটাকে আমরা কি লিখতে পারি? A2 ইনটু A2 হয়ে গেছে উপরে D, আবার D ইনটু নিচে D, উপরে A2। করার পর তুই কারটা বের করতে চাস, এটা তো না, এটা তো না, এখানে এটা আছে কোথায়? এখানে আছে। তো এটাকে তুই বামে রাখ, বাকিগুলোকে সব নিচে নিয়ে যা। মানে কি, এটা উপরে থাকবে, এটা থাকবে উপরে, নিচে থাকবে এটা, D থাকবে নিচে। সেটাই লিখছি যে উপরে আছে এটা, নিচে আছে এটা। এরপর কি দেখ, এটা তো উপরে থাকবে এরকম ভাবেই। প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ, এটা মানে কি? ডিফেক্টিভ কত ভাবে হইতে পারে দেখ? ৩ ভাবে হইতে পারে। দেখ, এই প্রশ্নের ক্ষেত্রে কেন, প্রোডাক্টটা A1 থেকে আসছে and ডিফেক্টিভ, প্লাস প্রোডাক্টটা A2 থেকে আসছে and ডিফেক্টিভ, প্লাস প্রোডাক্টটা A3 থেকে আসছে and ডিফেক্টিভ। এটাই কিন্তু তোর টোটাল ডিফেক্টিভ এর সম্ভাবনা, মানে ঘটনার যে প্রবাবিলিটি অফ ডি মানে কি? ডিফেক্টিভ না? তো ডিফেক্টিভ কিভাবে হইতে পারে? যে A1 থেকে আসছে and ডিফেক্টিভ, প্লাস
A2 থেকে আসছে প্লাস ডিফেক্টিভ প্লাস A3 থেকে আসছে এন্ড ডিফেক্টিভ। তাহলে উপরেরটা রইলই আর এটা হচ্ছে এটা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? A1 ইনটু D বাই A1 ওই যে ক্রস আমরা যে নিচে A1 লিখছি। A2 A2 হয়ে গেছে উপরে ডিফেক্টিভ প্লাস A3 ইনটু A3 হয়ে গেছে প্লাস ডিফেক্টিভ। এটা তোর মূলত সূত্র আরকি। আল্টিমেট সূত্র এটা। সূত্রটা মনে রাখার একটা নিয়ম আছে যদি আমি একটু বলে দিই আগে সূত্রটা মনে রাখার সেই নিয়মটা বলি। দেখ মনে রাখলে কি হবে? আমি A1 বাই B যদি বের করি, A1 বাই B তাহলে তুই করবি কি? সবার আগে দাগ দিবি একটা। দাগ দিয়া B বাই A1 লিখবি দেখেন। যেখানে এটা লেখানে এখানে যা আছে তার উল্টাটা লিখবি। প্রবাবিলিটি অফ B বাই A1 এখন নিচে যেহেতু তুই A1 লিখছিস ক্রস কাকে মিলাতে হবে? ক্রসে কাকে দিতে হবে? A1 কে দিতে হবে। নিচেরটা তো A1 এ যায় একই সাথে আসে। তার মানে কি এখানে যা আছে সেটাকে উল্টা লিখবি এবং নিচে যেহেতু A1 আসছে তাহলে উপরে দিবি A1 এখন প্রবাবিলিটি অফ A1 গেল। এখন নিচে কি দিবি? এর উপরেটা তো সহজ দিলাম। নিচে কি দিবি? নিচে এটাকেই দিবি এবার। নিচে কি দিবি? এটাকেই দিবি। যে আমি এটাকে আবার লিখছি। প্লাস মূলত এই বি মানে কি? এই ক্ষেত্রে বি মানে কি? বিটাকে যতভাবে হওয়া যায়। বিটা যতভাবে হওয়া যায়। তো আগের অংকে কি ছিল? ডিফেক্টিভ ছিল না? ডিফেক্টিভ যতভাবে হুম, হওয়া যায়। কতভাবে হতে পারে? ডিফেক্টিভ A1 থেকে হইতে পারে, A2 থেকে হইতে পারে, A3 থেকে হইতে পারে। তাহলে ডিফেক্টিভ বাই A1, ডিফেক্টিভ বাই A2, ডিফেক্টিভ বাই A3 আর ওই ক্রস মিলাইছি আমি, ক্রস মিলাইছি আমি। তো সেখানে এখানেও তাই যে উপরে B আছে না তাহলে B যতভাবে হইতে পারে। আমি এখানে ধরতেছি A2 পর্যন্ত আরকি। যে B বাই A1 এবং A1 ক্রস মিলাইছি, B বাই A2 ক্রস মিলাইছি। প্লাস আরো যদি থাকে আরো। মানে উপরে কিন্তু ফিক্সড। উপরে B1 আরে ধুর। আমি এই অঙ্কটার মধ্যে মানগুলো বসাই। কিভাবে বসাবো দেখ। প্রবাবিলিটি অফ A2 মানে কি? A2 থেকে আসার সম্ভাবনা কি? মানে মেশিন 2 থেকে আসার সম্ভাবনা। এটা কত? মেশিন A2 থেকে আসার সম্ভাবনা কত? 45%। 45% লিখছি আমি দেখ। এই যে 45%। A2 থেকে এটা মানে কি? এই প্রবাবিলিটি D বাই A2 মানে কি? দেখ D বাই A2 মানে হচ্ছে মেশিন প্রোডাক্টটা A2 থেকে আসছে নাও ডিফেক্টিভ। মানে কি? আমরা অলরেডি প্রোডাক্টটা A2 থেকে চলে আসছে এবং ডিফেক্টিভ। সম্ভাবনা কত? প্রোডাক্টটা A2 থেকে আসছে অ্যান্ড ডিফেক্টিভ। কত? 10। এটা বুঝতে পারছো তো? এটা কিন্তু আগেই পড়ে আসছে। যে হুম, প্রবাবিলিটি অফ A2 বুঝছি। থেকে আসছে ডিফেক্টিভ তাহলে 10। প্রবাবিলিটি অফ A1 প্রোডাক্টটা A1 থেকে আসছে সম্ভাবনা কত? সম্ভাবনা কত? 40%। 40%, 40% ইনটু আমরা তো এটা প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ কিন্তু এটা A1 থেকে আসছে। A1 থেকে আসছে অ্যান্ড ডিফেক্টিভ। তাহলে এটা কত? এটা সম্ভাবনা কত? A1 থেকে আসছে অ্যান্ড ডিফেক্টিভ তাহলে 5 তাহলে 5 এরকম করে প্রত্যেকটার জন্যই করছি। করে যাচ্ছে অ্যান্সার বের হচ্ছে 7%। আমার মনে হয় বুঝবি এটা সহজ। উফ! বুঝছি। গেল। এবার হচ্ছে হিট অ্যান্ড রান এটা লাস্ট অঙ্ক আরকি। A cab was involved কয়টা কয়টা বাজে রে? একটা। A cab was involved in a hit and run accident মানে একটা গাড়ি একটা মানুষের ধাক্কা দিয়া মাইরা গেছিল। Two cab companies serve the city, the green which operates with 85% মানে হচ্ছে একটা ধর একটা শহরে আ ক্যাব অ্যাক্সিডেন্ট হইছে। এখন ক্যাব অ্যাক্সিডেন্ট এখন ওই দেশের বা ওই শহরে মূলত ২ রঙের ট্যাক্সি চলে। একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে তোর ব্লু না? হ্যাঁ, ব্লু। একটা হচ্ছে ব্লু, একটা গ্রিন। মানে এই ২ টা কালারের ট্যাক্সি চলে। তো গ্রিন হচ্ছে 85% আর হচ্ছে ব্লু হচ্ছে হ্যাঁ, ব্লু কত? অ্যান্ড দ্য ব্লু উইথ অপারেটর ব্লু হচ্ছে 15%। The witness identifies the hit and run car কার হবে এটা? কার as blue বলতেছে যে একটা লোক দেখে ফেলছে যখন এটা ঘটনা ঘটছে সে দেখছে। সে বলতেছে ব্লু। সে বলছে যে আমি দেখছি গাড়িটা ব্লু। এখন সে আবার চোখে কম দেখে। সে এখন তার এটা চেক করার জন্য চেক করছে তার রিলায়েবিলিটি কেমন, তার চোখের দেখাটা আসলে কেমন। সে আসলে 80% ক্ষেত্রে ঠিকটা দেখছে। ঠিকটা দেখে। মানে সে হচ্ছে 80% ক্ষেত্রে সে সঠিকটা দেখে। 20% ক্ষেত্রে সে আসলে ভুল দেখে। মানে লালকে নীল দেখে, নীলকে লাল দেখে। বা এক্ষেত্রে কি গ্রিনকে সে ব্লু দেখে, ব্লুকে সে গ্রিন দেখে। মানে সে 20% ক্ষেত্রে সে উল্টাটা দেখে। আর 80% ক্ষেত্রে সে গ্রিনকে গ্রিন দেখে, ব্লুকে ব্লুই দেখে। এটা কেন একটা বেস থিওরেম এর ম্যাথ?
প্রথমত দেখ প্রশ্নের স্টাইল দেখলেই বোঝা যায়। মানে প্রশ্ন কি চাইছে তা দেখলেই বোঝা যায়। যদি প্রশ্ন এরকম থাকে probability that a cab involved in a car accident was blue as the witness started মানে কি? আমার probability of ব্যাপারটা বলতে কি? উপরে ব্লু, নিচে কি? নিচে হচ্ছে the witness stated মানে কি? as the witness মানে কি? witness ও বলতেছে ব্লু। witness কি বলতেছে ব্লু? এটা বলতেছে আমাকে। তাহলে এরকম দেখলেই বোঝা যায় আসলে বেস্ট ফ্রেম। এটা হচ্ছে তোর মানে টেকনিক একটা কিন্তু তোর আসলে মানে আসল থিওরিটা কি? দেখ এই শহরের মধ্যে গ্রিন ট্যাক্সি আর ব্লু ট্যাক্সি এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? এদের মধ্যে নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বাট যখনই একটা লোক বলতেছে যে আমি 20% ক্ষেত্রে চোখে দেখি ঠিক, কিন্তু 80% ক্ষেত্রে চোখে দেখি ভুল। তার মানে কি? সে হচ্ছে এখন যেকোনো একটা ফিট করে ফেলতে পারে। তার মানে কি? এটা হচ্ছে এখন এই ২ জনের মধ্যে যেকোনো একজন হয়ে যেতে পারে। যদিও নিজেদের মধ্যে মনে কর এই যে একজন রে তুই একেও চিনিস না, এবার এই গ্রিন হচ্ছে ব্লু কেও চিনে না, ব্লু আবার গ্রিন কেও চিনে না। কিন্তু থার্ড পারসন আইসা বলতেছে আমি হচ্ছে দেখছি ব্লু কে অথবা আমি গ্রিন ও হইতে পারি। তার মানে কি ২ জনের এই যে উইটনেস যে দেখে সে হচ্ছে ৮০% ক্ষেত্রে ব্লু দেখে আর ২০% সে উল্টা দেখে। তার মানে কি তার টোটাল যে ঘটনাটা সে কি বলতেছে সেটা কিন্তু ব্লু এবং গ্রিন এর মধ্যে ঢুকে যাচ্ছে। মানে ক্লাশ করতেছে। এজন্য হচ্ছে বেস্ট ফ্রেম এর মধ্যে এই আরকি। এক্সপ্লেনেশন টা ভালো হয় নাই কিন্তু রাত্রে ১:৩০ বাজে একটু বেশি মাথায় ঢুকতেছে না। না যাই হোক বুঝছি। এই আরকি। আমি বললাম সহজ টেকনিক হচ্ছে তুই যখন দেখবি যে প্রবাবিলিটি অফ এই যে বাই হচ্ছে probability of something করতে বলছে মানে involved in a car accident was blue as the witness stated মানে কি এটা দেখেই বোঝা যায় আসলে বেশ করে আমরা করতে হবে। কেন? এখন আমি একটু অঙ্ক দেখ আমাকে বলতেছে probability of blue by witness ও বলছে blue। এটা কেন করছি বুঝতে পারছি। আমি বলছি যেটাটা বের করতে বলবে সেটা রাখতে হবে উপরে। probability কার বের করতে বলছে? বুঝছি। ব্লু এরটা তাহলে ব্লু উপরে থাকবে। ব্লু। তাহলে নিচে থাকবে হচ্ছে তোর উইটনেস স্টেটেড অ্যাজ দ্যা উইটনেস স্টেটেড মানে কি উইটনেস ও বলতেছে উইটনেস বলতেছে ডাব্লিউবি মানে কি উইটনেস বলছে তাহলে আমি এটা কি করব এটাকে উল্টা করব যে এই জিনিসটাকে উল্টা করে লিখছি এই যে উল্টা করে লিখছি আর এই বি কে মিলানোর জন্য ক্রস মানে নিচে যেটা লিখছি উপরে আবার ওটা প্রবাবিলিটি অফ বি তো গেল এখন দেখ উইটনেস কি কি বলতে পারে দেখ এই আমি বলছিলাম মনে আছে এই অংশটা সেম থাকবে এই অংশটা সেম থাকবে এটা গেল উইটনেস ব্লু বলতে পারে কিন্তু গাড়িটা কি হতে পারে গ্রিন হতে পারে না হতে পারে গ্রিন হুম। মানে কি আসলে গাড়িটা ছিল গ্রিন সে বলছে blue, মানে সে ভুল দেখছে তাহলে গ্রিন মিলানোর জন্য আমি গ্রিন লিখছি এখন আবার লিখতেছি গ্রিন উইটনেস বলছি ব্লু আমি বলছি কি নিচে উপরে যেটা আছে এটা একই থাকবে উইটনেস বলছে ব্লু উইটনেস বলছে ব্লু তাহলে উইটনেস বলছে ব্লু গাড়িটা গ্রিন ছিল এটা হইতে পারে উইটনেস বলছে ব্লু গাড়িটা ছিল ব্লু এটা হইতে পারে আর কি হইতে পারে আর কি হইতে পারে আর কিছু হইতে পারে না কারণ গাড়ি ছিল দুইটা গ্রিন ছিল আর ব্লু ছিল মানে কি উইটনেস ব্লু বলছে কিন্তু গাড়িটা ব্লু হইতে পারে আসলে ঠিকই আছে তার উইটনেস ব্লু বলছে কিন্তু গাড়িটা গ্রিন হতে পারে তাহলে গ্রিন নিচে গ্রিন তাহলে এর বাইরে কিছু নাই উইটনেস কি বলতেছে তা এর বাইরে কিছু হতে পারে না এই জন্য উইটনেস বলছে ব্লু মানে গাড়িটা গ্রিন হতে পারে অথবা ব্লু হতে পারে তাহলে এটার বাইরে কিছু নাই আর। তাহলে আমি আনসার সেটা করতে পারি প্রবাবিলিটি অফ ব্লু কত এটা তো সহজ প্রবাবিলিটি অফ ব্লু কত গাড়িটা ব্লু আর সমান কত বলাই তো আছে দেখ 15% দেখ বলা আছে উইচ অপারেটস আর রিমেইনিং 50% দ্য ব্লু কার 15% রিমেইনিং তাহলে 15% এটা মানে কি ব্লু উইটনেস বলছে ব্লু ব্লু উইটনেস বলছে ব্লু এটা আসলে মানেটা কি এর মানে হচ্ছে এই যে আমাকে যে বলছিল যে হি কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য কালার 80% অফ দ্য টাইম সেটাই কিন্তু এটা কেন কারণ আমি এখানে কি বলেছি গাড়িটা ছিল ব্লু উইটনেস বলছে ব্লু মানে কি সে চোখে সঠিক দেখছে এটা সমান কত 80% তাহলে 80 ভাগ 100 প্রবাবিলিটি অফ গ্রিন কত 80% কিন্তু গাড়িটা ছিল গ্রিন কিন্তু সে বলতেছে ব্লু গাড়িটা ছিল গ্রিন সে বলতেছে ব্লু সে ভুল দেখছে না কত পার্সেন্ট ছিল ভুল হওয়ার সমান কত ছিল 20% তাহলে 20 তাহলে 20 নিচে প্লাস হচ্ছে এটা তো আবার এটাই তো এবার এটাই মনে হচ্ছে একটা তো নিচে মিলে যায় সবসময় তাহলে ওই যে একই আবার হুম। তাহলে এটা এ গেল তবে একটা অঙ্ক ছিল আমাদের ইয়েতে তোর হচ্ছে এই যে কুইজের টার্ম তো ভুলে গেছি রে কুইজেরটা কুইজের কোশ্চেনটা কুইজের কোশ্চেনটা আমার কাছে লেখা ছিল রে এটা তো দাঁড়া আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি আমি স্ক্রিন শেয়ার অফ করে তোকে দেখাচ্ছি দাঁড়া একটা সেকেন্ড এখানে হচ্ছে
हाँ स्क्रीन शेयर है तो। हम्म। আরে ভাই সবার মেসেজ দেয়া বয়ার আছে। আচ্ছা, ইয়ার ছবি ওই কুইজের ছবি আমারে দিছিল তো মনে হয়। আমারে দিছিল তো। ওকে ঠিক আছে দাঁড়া। টুইটারের যে কোয়ালিটি। A rare disease exists. ও আচ্ছা, এটা তো আবার জন্য আমার আচ্ছা, আমার কিছু শোনা ছিল। আচ্ছা, দেখো, A rare disease exists with which only one disease loss আমি কি ছিলাম? হ্যাঁ, a rare disease exists with only 1 in 500 affected. A test for a test for the disease exists, but of course it is not perfect. A correct positive result patient actually has the disease occurs 95% of the time, while a false positive result patient does not have a disease occurs 1% of the time. If a randomly selected individual is tested and the result is positive, find the probability that the individual has the disease. আমাকে বলতেছে যে একটা ডিজিজ আছে যেটা হচ্ছে হওয়ার সম্ভাবনা 1/500। টেস্ট ফর দ্য এখন বলতেছে যে এমন একটা টেস্ট আছে যেটা দিয়ে মানে ওই করোনা টেস্টিং টেস্ট করা যায়, কিন্তু টেস্টটা হচ্ছে 95% অফ দ্য টাইম হচ্ছে প্রপার একটা রেজাল্ট দেয়। মানে হচ্ছে যে যার করোনা হয়েছে সে বলে করোনা পজিটিভ, যার করোনা হয়নি তার আসে করোনা নেগেটিভ। এটা কত হয়? 95% অফ দ্য টাইম। ফলস ফলস পজিটিভ হচ্ছে যে তোর আসলে করোনা হয় নাই কিন্তু সে বলতেছে করোনা হয়েছে, আবার করোনা হয়েছে কিন্তু বলতেছে করোনা হয়নি। মানে দুইটা হইতে পারে, মানে মূল কথা তোর টেস্টটা ভুল। এটা হচ্ছে কত পার্সেন্ট? আমাকে বলতেছে যে প্রবাবিলিটি কার বের করতে বলছে যে probability of the individual has a disease, মানে probability of disease, probability of কোন থাকবে কি হওয়ার সম্ভাবনা, ডিজিজ হওয়ার সম্ভাবনা। নিচে থাকবে কি the test was কি পজিটিভ, টেস্ট was কি পজিটিভ। তাহলে উপরে থাকবে টেস্ট মানে ইন্ডিভিজুয়াল হ্যাজ এ ডিজিজ সেটার সম্ভাবনা ভাগ হচ্ছে টেস্ট ডিজিজ, টেস্টটা হচ্ছে পজিটিভ এটার সম্ভাবনা। এটা আমি করছি অলরেডি। এটা তুই আমার যেটা এখন এতক্ষণ যদি বুঝতে আসলে করার কথা, but আমি এটা করছি কোথাও। ওফো, এটা মনে হয় ওরে এটা মনে হয় ছবি দিইনি। তারা একটু একটু ওয়েট কর, আমি ছবি তুলি। তো কোথায় জানি করছিলাম, আমি অনেক আগে করছি। কিন্তু দাঁড়া তো আমি তোর ছবি তুলে দেখাচ্ছি। পেয়েছি পেয়েছি, দাঁড়া আমি ছবি তুলে তোরে হচ্ছে 2 মিনিট দাঁড়া, আমি তোদের send করে দিচ্ছি।
একটা জিনিস জানো মোবাইল ডিসকানেক্ট করা মোবাইলে আছে না তোর মোবাইল থেকেই আমি দেখি যে জুম ইউজ করা সহজ আমি শুয়ে শুয়ে দেখতাম আর কি এখন বয়ে থাকতে বয়ে থাকতেছে আমার আচ্ছা এক কাজ করি এখান থেকে ছবি আচ্ছা ই করি আর কি WhatsApp ও আচ্ছা আবার নিচে এই তো ওকে এটা হচ্ছে সেভ আছে না হ্যাঁ এখানেই আনে এনে আনলে ছবি এবার দিই। ও আচ্ছা তাহলে কোন ছবিটা আনলে ভাই তো আরে কত ল্যাপটপ রে ভাই আমার ফোন থেকে দেখা নেই শুধু কি বলবো আমার মনে হয় ল্যাপটপ দিতে না আচ্ছা, আমাকে বলতেছে যে যে কার্ডটা বের করতে বলছে যে ফাইন্ড দা প্রবাবিলিটি ফাইন্ড দা ফাইন্ড দা প্রবাবিলিটি দ্যাট দা ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য ডিজিজ মানে উপরে থাকবে কি ডিজিজ আর নিচে থাকবে কি টেস্ট ইজ পজিটিভ তাহলে আমি সেটা কি করছিলাম দেখ আমি অনেক আগে করছিলাম ভুলে গেছি উপরে হচ্ছে ডিজিজ নিচে হচ্ছে টেস্ট পজিটিভ আমি ডিজি ধরছি আর কি, যাই হোক যেটা মনটা ধরছি এখন আমাকে বলতেছে এটা করলে কি হবে দেখ এই যে মনে আছে কিভাবে উল্টে যাবে না ডিডি বাই ডি এটা কেন কিভাবে আসলে এটা মনে থিকনেস তো কম ঠিক আছে তাহলে ডি বাই ডিডি মানে কি টেস্ট হচ্ছে পজিটিভ হবে নিচে হবে কি উপরে হচ্ছে ডিজিজ হওয়ার সম্ভাবনা নিচে হবে টেস্ট পজিটিভ তাহলে এটাকে উল্টায় দিলে হবে ডিডি বাই ডি ডিডি বাই ডি ইন্টু ক্রসে ডি মিলে যাবে আচ্ছা দেখ তাহলে এই উপরে যেহেতু ডিডি আসছে তাহলে কি এখানে নিচে ডিডি আসবে না এই উপরে ডিডি থাকবে ফিক্স এটা ফিক্স থাকবে ভালো কথা ফিক্স এখন কথা হচ্ছে এই টেস্টটা পজিটিভ হয়েছে মানে কি টেস্টটা পজিটিভ হয়েছে এটা ফিক্স করে ফেল তুই টেস্ট পজিটিভ এটা ফিক্স করে ফেল অন্য অন্য ভেরিয়েবল গুলোকে চেঞ্জ অন্য ভেরিয়েবল তো আছে টেস্ট পজিটিভ আসছে এবং ওই যে টেস্ট করছিল সেও পজিটিভ সে আসলেই রোগী ছিল নিচে তাহলে কি ডি তার আসলে ডিজিজ ছিল এবং টেস্ট আসছে কি পজিটিভ তাহলে ডি আবার তুই ক্রসে মিলাই পরে প্লাস আবার উপরে ডিডি ফিক্স ডিডি ফিক্স মানে কি টেস্টটা পজিটিভ আসছে টেস্টের রেজাল্টটা কি আসছে টেস্টের রেজাল্টটা সে পজিটিভ পাইছে কিন্তু তার তো টেস্টে পজিটিভ আসলে মানে কি কিন্তু সে তো রোগী নাও হইতে পারতো হয়তো ভুল রেজাল্ট আসছে তাহলে সেটা হইতে পারে না একবার ছিল টেস্টে প্রথমে কি প্রথমে বলছি যে টেস্টে সে হচ্ছে পজিটিভ রেজাল্ট আসছে কিন্তু তার এবং তার টেস্ট সে আসলেও রোগী ছিল মানে সে আসলেও করোনা ভাইরাসের আক্রান্ত ছিল এবং তার টেস্ট পজিটিভ আসছে কিন্তু তাহলে এটা গেল আবার বলতেছি আমি টেস্ট পজিটিভ আসছে কিন্তু তার আসলে করোনা ভাইরাস সে হচ্ছে করোনায় আক্রান্ত ছিল না। এটা হতে পারে না তাহলে এটার সাথে আমি ক্রসে মিলাই এবার দেখ, এখানে এনডি হবে আর এনডি হবে আর কি, যাই হোক এখন দেখ প্রবাবিলিটি অফ ডি কত 1/500 বলাই আছে 1/500 প্রশ্নে বলা আছে 1/500 বলা আছে এই যে 100 এক থেকে 150 মানে 500 জনের মধ্যে একজন হয় তাহলে 1/500 ইনটু ডিজিজ হইছে যে লোকটার টেস্ট করছে তার ডিজিজ হইছে এবং টেস্টও কি পজিটিভ আসছে এটা সমান কত এর সমান হচ্ছে 95% দেখ পজিটিভ মানে কি সে হচ্ছে টেস্ট করছে টেস্ট করে আসছে রেজাল্ট পাইছে যেটা পজিটিভ আসছে মানে সে আসলে রোগী ছিল এবং রেজাল্ট পজিটিভ আসছে তো 95 তাহলে এটা কত সে টেস্ট করছে সে রোগী ছিল টেস্ট করছে পজিটিভ আসছে তাহলে এটা কত 95% এটা 95 নিচে দেখি আমরা। নিচে তো এটা তো এটা সেমি এইটুকু এটা তো সেমি তাহলে সেটা এই পর্যন্ত সেমি আসছে প্লাস প্রবাবিলিটি অফ এনডি এনডি মানে কি এনডি মানে হচ্ছে তার ডিজিজ না হওয়ার সম্ভাবনা বুঝছেন? 100 জনের মধ্যে একজনের ডিজিজ হয় না তার মানে হয় তাহলে হয় না কয়জনের 1 - 1/500 তাহলে 499 জন 499/500 ইন্টু তার
সে রোগী ছিল না। মানে সে হচ্ছে তার কোনো করোনা ভাইরাস আক্রান্ত ছিল না। কিন্তু সে টেস্ট করাইছে। টেস্ট করে এখন তার পজিটিভ রেজাল্ট আসছে। মানে কি তার রেজাল্টটা কি এটা পুরোটা কি হবে? ভুল রেজাল্ট আসবে। এটা হওয়ার সম্ভাবনা কত? 1%। তাহলে হচ্ছে এটা হচ্ছে 1%। তাহলে এটা তোর অ্যান্সার। বুঝছো অঙ্কগুলা? অঙ্কগুলা কিন্তু সহজ। বুঝছি ওই যে আগের ওই বায়াস থিওরামের মতো মনে হয়। এই বাইরে এটা বেস থিওরেমই। এটা বেস থিওরেম। হুম। এই আর কি করছি। এখন কি আর কিছু দেখতে চাস? মানে অন্য কোনো ছাত্র দেখতে চাস? অন্য দেখলে বল। চ্যাপ্টার বলতে খালি হাইপোথিসিস করছিলে, হ ওই দেখছিলাম পুরোপুরি ভালো করে দিন দেখছিলাম ওটা মোটামুটি। খালি একটু দেখা দেয় যে পি ভ্যালু আর ক্রিটিক্যাল ভ্যালু এই দুটো দেখাইলে হবো। আচ্ছা, এটা কোনটা রে? এটা কোনটা? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এটা তো না নরমাল নরমাল এটা তো না। হুম। হাইপোথিসিস তুমি তো কি এটা হচ্ছে জাস্ট একটা ক্লেম। আমরা বলি না হাইপোথিসিস একটা কথা বলি না আমরা অনেক সময়। আসলে হাইপোথিসিস মানে কি মানে হচ্ছে তোর ক্লেম বা একটা স্টেটমেন্ট অ্যাবাউট এ পপুলেশন প্যারামিটার। পপ মানে পপুলেশন, পপুলেশন আর কি, পপুলেশন প্যারামিটার। তখন আমি এটা কি হতে পারে আমি বলতেছি ধর আমাদের ইউনিভার্সিটিতে বা আমাদের ব্যাচের মধ্যে আমাদের ব্যাচের যে সবার এভারেজ হাইট হচ্ছে 5.5। আমি এটা বললাম, এটা তাহলে কি হলো? ক্লেম না? আমার একটা ক্লেম না? আমার একটা ক্লেম। সাধারণত এরকম ক্লেমকে আমরা কি বলি? নাল হাইপোথিসিস। কি বলি আমরা? নাল হাইপোথিসিস। যখন আমি একটা ক্লেম করবো সাধারণত সেটা হয়ে যায় কি? নাল হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস হলো দুই ধরনের, একটা হচ্ছে নাল, একটা হচ্ছে অল্টারনেটিভ। একটা নাল মানে কি? নাহলে হচ্ছে আমি যেটা বললাম যে আমি আমার বলতেছি আমার ক্লাসের আমার ব্যাচের সবার এভারেজ হাইট হচ্ছে তোর 5 দশমিক মানে 5 ফুট 5 ইঞ্চি। সেটা হচ্ছে নাল হাইপোথিসিস। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? এইচ এ বা H1 এটা হবে কি? যে ধর আমি বলতেছি 23 বছর আমাদের এভারেজ বছর বয়স 23। আমি বললাম আমার ব্যাচের সবার এভারেজ বয়স 23 22 বা 23। আমি বললাম 23। তখন অল্টারনেটিভ কি হবে? যে 23 না। অল্টারনেটিভ কি হবে? 23 না। তাই না? এটা না? এটাই তো। এখন দেখ হুম যে এই যে মূলত আমরা কি করি? এই যে অল্টারনেটিভ কে আগে ১ম এ চুজ করি। অল্টারনেটিভ কি? যেটা পরীক্ষার হলে এটাকে তুই আগে ফিক্স অল্টারনেটিভ। তারপর তুই এই যে নালটা দিবি। কি হবে? অল্টারনেটিভ ডিফাইন্স দ্য টেইল। এটা ভালো কথা। আমি যদি এখন দেখ এই যে হাইপোথিসিস কিন্তু বিভিন্ন রকম হয়। যে টু টেইল, লেফট টেইল, রাইট টেইল। আচ্ছা আমি একটু কথা একটু ডিটেইলে বলি তো। মানে মূল কথা হচ্ছে আমি একটা ক্লেম করছি যে আমার ক্লাসের আমার ব্যাচের সবার বয়স এভারেজ 23। এটা হচ্ছে তাহলে নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস তাহলে কি হবে? যে উল্টা, যে আসলে না তার বয়স 23 আমাদের বয়স এভারেজ 23। তাহলে আমার কাজ হচ্ছে চেক করা যে আমি যে বলছি নাল হাইপোথিসিস সেটাকে তুই চেষ্টা করবি। তোর কাজই হচ্ছে প্রশ্নের মধ্যে মানে পরীক্ষা হলে তো ট্রাই করবি যে আমি যেটা বলছি মানে নাল হাইপোথিসিস রিজেক্ট করার চেষ্টা করবি। আমাকে রিজেক্ট করার চেষ্টা করবি তুই। মানে আমি যেটা বলছি সেই ক্লেমটাকে তুই রিজেক্ট করার চেষ্টা করবি। তুই এটা চেষ্টা করবি না যে তোর যে অল্টারনেটিভ যে কি বলে এটা স্টেটমেন্টটা সেটাকে তুই ডিবাঙ্ক করার চেষ্টা করবি না বা ডিবাঙ্ক করার চেষ্টা করবি না। তোর কাজ হচ্ছে আমার স্টেটমেন্টটাকে ডিবাঙ্ক নালকে ডিবাঙ্ক করা। এটা তোর কাজ একদম মূলত। একটা জিনিস হচ্ছে অল্টারনেটিভ ডিফাইন্স দ্য টেইল কেন একটা পড়ে আসতেছি অ্যান্ড নেভার কন্টেন্স ইকুয়ালিটি। দেখ কোনোদিনই অল্টারনেটিভ এর মধ্যে ইকুয়ালিটি থাকে না। দেখছো চিহ্ন দেখছো ইকুয়ালিটি থাকে না। হয় হোক হুম অসমান হবে, হয় হোক বড় হবে বা হয় ছোট হবে। আর নাল অলওয়েজ মানে কি নালে অবশ্যই সবসময় একটা ইকুয়ালিটি থাকবে। যেটা আমি বলছি দেখো যে আমার বলতেছিলাম যে এভারেজ হাইট অফ অল স্টুডেন্টস ইজ 5.5 ফুট 5। তার মানে এটা হচ্ছে কি বলে নাল। কারণ কি নালে কি অলওয়েজ অলওয়েজ একটা ইকুয়ালিটি থাকে। সমান বাই কল সমান বাই। এখন টেইলটা মানে কি? দেখ যখনই হচ্ছে তুই নাল দেখেন কি বলছি দ্য অল্টারনেটিভ ডিফাইন্স বা ডিটারমাইন্স দ্য টেইল। তার মানে কি অল্টারনেটিং এর মধ্যে তুই যেটা দিবি সেটার উপর নির্ভর করে টেইলটা তোর কি হবে। দেখ যদি অসমান হয় তাহলে টেইলটা হচ্ছে দুই দিকেই আছে। তুই বলতেছিস হয় 23-এর চেয়ে ছোট হবে বা 23-এর চেয়ে বড় হবে। তার মানে কি তুই দুইটা কথাই বলতেছিস। 23-এর চেয়ে বড় হইতে পারে ছোট হইতে পারে। তার মানে কি এটা হচ্ছে টু টেইল। অসমান মানে কি ছোট হইতে পারে 23-এর চেয়ে। আমি নাল কি 23 আমি বলছি 23 বছর আমাদের এভারেজ বয়স। 23-এর চেয়ে ছোট হইতে পারে, 23-এর চেয়ে বড় হইতে পারে। তাহলে এটাকে টু টেইল। আমি যদি বলি যে
আমি বলতেছি যে ধর আমি 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 একটা বললাম যে 23 এর চেয়ে বড়, 23 এর শোন না, আমি বলতেছি যে নাম হাইপোথিসিস হচ্ছে আমাদের বয়স সবার 23 এভারেজ। কিন্তু তুই বলতেছ যে না, অল্টারনেটিভ হচ্ছে সবাই হচ্ছে 23 এর চেয়ে ছোট। সবাই কি 23 এর চেয়ে ছোট? তুই তুই যদি অল্টারনেটিং টা এরকম করে বলো যে সবাই 23 এর চেয়ে ছোট, তখন যেটা হবে ওয়ান টেইলড, অবশ্যই ওয়ান টেইলড। কারণ তুই একটা সাইড আর এবং এটা হবে লেফট টেইল। তখন যেটা হচ্ছে কি, অল্টারনেটিং টা যখন ছোট হয়, অল্টারনেটিং তুই বলতে চাচ্ছিস কি যে ছোট নাকি আমার নালের থেকে যখন ছোট হবে অল্টারনেটিং টা, তখন হচ্ছে লেফট টেইল। রাইট রাইট টেইল কখন হবে? যখন হচ্ছে ওহ চল্লিশ। শোনা যায়? হ্যাঁ, ভাই, শোনা যায়। সোর্স নিয়ে দিতেছি কি ভাই? হ্যাঁ। শোনা যায় না? শোনা যায় কথা? হ্যাঁ। না তো এটা তো কবি, এবার এটা আমি বুঝিনি। ওকে, দেখা যায়, তুমি দেখা যায়। দেখা যায়। এটাকে নিচে রাখ। এটা যে কোনোভাবে ছোট করা যায় নাকি আমি বুঝি না। এই নিচের যে জুমের যে লেখাগুলো, এটা ছোট করা গেলে অপশন ভালো হতো। কোনোভাবে ছোট করা যায় না, দূরে বসে থাকে। তাই নিয়ে আচ্ছা, স্ক্রিনশট হয়েছে। হয়েছে। তাহলে আমার কাজই হচ্ছে, বললাম কি, আমার কাজ, তোর কাজই হচ্ছে আমার নালকে, আমি যে নাল সেটাকে কি করা, রিজেক্ট করার চেষ্টা করা। তুই চেষ্টা করবি তোর আমার নালকে রিজেক্ট করা। আর হচ্ছে দেখ, লেফট টোটালি কখন, যখন হচ্ছে দুইটা ইকুয়াল, মানে ইকুয়াল হবে না, মানে কি লেফটে হতে পারে রাইটে হতে পারে। যদি শুধু লেফটে হয়, শুধু লেফটে হয় বা ছোট হয় আমার এই যে নালের থেকে, তাহলে হচ্ছে আমি বলবো যে লেফট টেল। আর যদি বড় হয়, তখন আমি বলবো রাইট টেল। অল্টারনেটিভ ডিফাইন্স দ্য টেল, এই যে বললাম টেলটা কিভাবে হচ্ছে, অল্টারনেটিং কিভাবে হলো, টেলটা ডিফাইন করছে কোন টেলে তুই করবি, রাইট টেল করবি না লেফট টেল করবি না টোটাল করবি, এটা তো পরীক্ষা বলা থাকবে না, তখন তুই বুঝবি কিভাবে তোর অল্টারনেটিং থেকে বুঝবি। অল্টারনেটিং যদি বড় হয় নালের থেকে, মানে তখন তুই বলবি রাইট টেল করবি। আর যদি তোর ছোট হয়, তখন তুই লেফট টেল করবি। আর যদি তোর অসমান হয় এবং তখন তুই টোটাল করবি, তখন তুই কিভাবে বুঝবি পরীক্ষা হলে যে আসলে তোর এই যে ইকুয়াল দিবি নাকি ইকুয়াল, ক্রস ইকুয়াল দিবি নাকি গ্রেটার দেন বা লেস দেন দিবি? এটা তো প্রশ্ন দেখলেই বুঝতে পারবি। এসব প্রশ্ন আমি যখন আগাবো সামনে, যখন দেখবো তখন ডু উই রিজেক্ট দ্য নাল, এটা আমাদের কাজ। আমরা কি নালকে রিজেক্ট করবো কি করবো না? যদি করতে পারি, তখন আমি বলবো যে ওকে, আমাদের H1 বা HA সে আমার ঠিক আছে। আমি H1 কে আমি বলতে পারি যে আমার এনাফ পরিমাণ এভিডেন্স আছে সাপোর্ট করার জন্য। আর যদি না থাকে, আমি বলবো যে আমি বলবো যে আমার আসলে আমি H1 কে রিজেক্ট করতে পারতেছি না। তার মানে কি, আমি বাধ্য, আমি যেটা প্রথমে বলছিলাম সেটা মেনে নিতে। আমি বলতে পারতেছি না যে আমার যে অল্টারনেটিং টা সত্য, অসত্য বলা যাবে না, বাট আমি বলবো যে আমার কাছে প্রপার এভিডেন্স নাই যে আমি সাপোর্ট করার মতো। তো এই যে বললাম একটু আগে যে এটা ছিল টু টেইল, এটা ছিল লেফট টেইল, এটা ছিল রাইট টেইল। এখন টু টেইল কিরকম হয় দেখ। টু টেইল হয় মূলত, দেখ আমার পরীক্ষা হলে একটা সিগনিফিকেন্ট লেভেল দেওয়া থাকবে, আবার আলফা দেওয়া থাকবে, তাই না? সেই আলফা দেওয়া থাকবে। হুম তো হুম যদি রাইট টেল হয়, টু টেল হয়, তখন না যেটা হয় যে এই সিগনিফিকেন্ট লেভেলে তো দুইটা ভাগ হয়ে যায়, মানে আলফা বাই টু করতে হয়। তখন এটা একটা পার্ট, এটা একটা।
আর যদি এই শেডেড এরিয়াতে পড়ে তখন আমি রিজেক্ট করে দিব। শেডেড এরিয়াতে পড়ে আমি কাকে রিজেক্ট করে দিব? তো আমি বললামই তো আমি রিজেক্ট করার ট্রাই করব H নট কে বা এই যে আমাদের নালকে। যদি শেডেড এরিয়াতে পড়ে আমি নালকে রিজেক্ট করে দিব। আর আলফা বাই 2 করব কখন? শুধুমাত্র ট্রু টেইল এর ক্ষেত্রে। কারণ এই ২ টা ভাগ হয়ে গেছে। আর যদি লেফট টেইল হয় আর পি কে গুণ করতে হবে, এটা আমি আসবো। লেফট টেইল হয় কখন? লেফট টেইল হয় যখন ওই যে লেফট টেইল বামে আর আলফার তো আলফাই থাকবে, সম্পূর্ণ আলফাই থাকবে এবং আলফা শেডেড এরিয়াতে পড়লে আমি বলব রিজেক্ট। আর এই রাইট এর ক্ষেত্রেও সেম, জাস্ট রাইট এ থাকবে এবং শেডেড এরিয়াতে পড়লে আমি বলব রিজেক্ট। রিজেক্ট কাকে? এই আমি একটা প্রশ্ন দেখি। A fitness app claims that the average use এগুলা এটা পড়ার জন্য কিন্তু তোকে যে একটু বুঝতে হবে। কি বলে? ওই যে কি বলে ওইটা? আরে নরমাল আরে এটা বুঝছি, কোনটা কি ধরে কোনটা কি বলে এটা আলাদা জানি। প্যারামিটার তারা বুঝতেছি। Fitness app claims that the average user exercises for 30 minutes. আমাকে একটা অ্যাপে বলতেছে যে একটা মানুষ, সাধারণ মানুষ এভারেজে 30 মিনিট এক্সারসাইজ করে। অর লেস, অর কি বলছে? লেস মানে হয় 30 মিনিট বা তার কম করে। A random sample of 50 users show a mean daily exercise of 32. আমার এখন মিন বলতেছে কি? র‍্যান্ডম ৫০ জনের স্যাম্পলে আমি দেখতেছি ৩২ হচ্ছে। তার এমনি মিন টাইম আরকি। মানে কি তার কথা ভুল হচ্ছে। The standard deviation of daily exercise of all users যেহেতু বলছে তার মানে কি? আমার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টা কার? আমার পপুলেশন এর। তাহলে শুধু আলফা। In the হুম app is 6 minutes at the 3% significance level আলফা দেওয়া আছে। Can we conduct এই যে তুই দেখ আমি কি বলছিলাম তোর প্রশ্নের মধ্যে তুই কাকে থেকে আগে টেইল সিলেক্ট করবি? কাকে দিয়ে টেইল সিলেক্ট করবি? তোর অল্টারনেটিভ এই প্রশ্নে তোর অল্টারনেটিভ চাবে। When we conduct that the app claim is incorrect অ্যাপের ক্লেইমটা ইনকারেক্ট এটা হবে তোর অল্টারনেটিভ। এটা কি হবে? অল্টারনেটিভ। অ্যাপের ক্লেইমের ক্লেইম ইজ ইনকারেক্ট। তাহলে অ্যাপের ক্লেইম কি ছিল? অ্যাপের ক্লেইম ছিল হচ্ছে যে একটা মানুষ ৩০ মিনিটের কম হচ্ছে ৩০ মিনিট বা ৩০ মিনিটের কম হচ্ছে এক্সারসাইজ করে। তাহলে এটা হয়ে যাবে আমার লাল, নাল তখন। আর এই যে আমি হুম যেটা আমাকে বলছে ইনকারেক্ট সেটা হয়ে যাবে কি? এই যে আমাদের যে অল্টারনেটিভ, অল্টারনেটিভ যে আমাদের কি বলছে? যদি নালটা হয় ৩০ মিনিট বা তার কম, ৩০ মিনিট বা তার কম তার মানে কি? তাহলে এটা বেশি হবে। বেশি। তাহলে যেহেতু বেশি, বেশি হলে আমি টেস্ট করি। মানে কি ঠিক করি? লেফট না রাইট নাকি বোথ? কি টোটাল? বেশি হলে কি করি? এটা হলো যে এটা রাইট রাইট। রাইট হ্যাঁ, এইটা রাইট। বোঝাই যায় দেখ যেহেতু বেশি, বেশি হলে রাইট করব আমি। আচ্ছা তাহলে রাইট। রাইট এ করব আমি। বেশ ভালো কথা। আমাদের এটা হচ্ছে ২ টা ভাবে করা যায়। একটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু, একটা হচ্ছে কি ভ্যালু? ফ্রি ভ্যালু, তাই না? ক্রিটিক্যাল কি ভ্যালু হচ্ছে বলো? তুই ১ম এ জেড বের করবি। জেড তো বের করা পারো। আমি এখন যেটা জেড বের করে ডিটেইলে গেলাম। কি করি আমরা জেড বের করার জন্য ওই যে নরমাল হুম হুম ডিস্ট্রিবিউশন আর ওই ডিস্ট্রিবিউশন করতে হবে। তো বুঝছি আমি জেড বুঝছি, বের পারি করলাম। পারি। জেড বের করলাম ওকে নো প্রবলেম। ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে আমার এই যে এটা আমার কাছে কাছে দেওয়া আছে। আলফা দেওয়া আছে না? আলফা দেওয়া আছে যে এই আলফা কত দেওয়া আছে? 0.03 দেওয়া আছে না? 0.03 হ্যাঁ হুম 0.03 দেওয়া আছে না? তো আমি তো চাইলে আমার মনে আছে এই ভ্যালুটা কি বের করে ফেলতে পারি না? এটা কিভাবে করব? 0.97 এটার এই এরিয়াটা না? এই এরিয়াটা কি 0.97 না? কারণ 1 - 0.97 এই এরিয়াটা বের করে ফেলতে হুম পারি না? হুম হুম আমি হুম দেখব যে এই 0.97 এর জন্য আমার Z কত? এটার জন্য কি করতে হবে আমাকে? ওই স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন এ যেতে হবে। যে হচ্ছে বের করতে হবে যে আমি কোন ভ্যালুটার জন্য যদি করে তোকে দেখাই একটার জন্য। আরে ভাই ঝামেলা করিস না। হুম, তুই ওপেন এই যে হ্যাঁ, আমি যদি কোন জায়গায় ছিলাম? কোন লেকচারে ছিলাম? এখানে ছিলাম, তাই না? ওকে। আমি কত আসছে আমার? এই 0.97 না? 0.97 আমি একটু সুন্দর করে বের করি। 0.97 আসছে। তো 0.97 এর জন্য আমি চুজ হুম করব আসলে। 0.97 কোথায় আসে? 0.97 আ এটা হচ্ছে ইতে হবে প্লাস খুঁজতে গেলেই টাইম যাবো। 0.9697 9697 এটা, তাই না? 0.96666667 হ্যাঁ, এটা। দেন 1.89 1.89 তাহলে হচ্ছে আমি এখানে 1.88 লিখছি। কেন লিখছি জানি না। বাট সমস্যা নেই। আমি কত পাইলাম? 1.88 1.88 পেলাম। ভালো কথা। 0.97 এর জন্য পাই কি 1.88
এখন দেখ আমার কত আসছে, 3.26 আসছে না, 2.36 আসছে না, হুম 1.88 এর পরে এটা না আগে এটা? এটা পরে হবে। পরে কোন জায়গায় পড়লো? শেডেডে পড়ছে না? কোথায় পড়ছে? হুম শেডেডে পড়ে গেছে না? তাহলে আমার রেট কোথায় হুম পড়ছে? শেডেডে পড়ে গেছে। শেডেডে যদি পড়ে গেছে তাহলে আমার আসলে এটা কি করবো আমি? শেডেডে পড়লে কি করি? শেডেডে পড়লে কি করি? রিজেক্ট। রিজেক্ট করি। কাকে রিজেক্ট করবো আমি? এইচ নট কে। মানে কি আমি হচ্ছে এই যে এই যে ক্লেম ছিল এটাকে আমি রিজেক্ট করি। মানে হচ্ছে এই যে তার ক্লেমটা ছিল এটাকে আমি রিজেক্ট করে দিব। তার মানে কি তার ক্লেমটা কি ছিল? ইনকনক্রিজিং ফ্যাক্ট ছিল কি ছিল না? ছিল। তার মানে কি আমার কাছে এনাফ এভিডেন্স আছে যে এই সেকেন্ডটাকে আমি কি করার মতো, সেকেন্ডটা কি করবো আমি? সাপোর্ট করার মতো আমার কাছে এনাফ এভিডেন্স আছে এখন। যে এটাকে বলতে পারতেছি আমি যে ফলস, তার মানে কি আমার কাছে এভিডেন্স আছে যে আমি বলতে পারি যে না হ্যাঁ এটা আমার ট্রু। আমরা কি তার এই ক্লেমটা কি ট্রু, তার এই সিগনিফিকেন্ট ক্যান উই কন্ডাক্ট দ্য অ্যাপ ক্লেম ইজ ইনকারেক্ট, হ্যাঁ এই ক্লেমটা যে অ্যাপস এর ক্লেমটা যে ইনকারেক্ট, এই ক্লেমটা বুঝছো, তুই ভুল, আমি হুম বলতেছি তুই ভুল, আমার কথাটা ঠিক, মানে কি তুই ভুলই আসলে। মানে এটা একটা অপশন যে তুই সেটা বের করবি। এখন আমি কেন হচ্ছে 0.1 থেকে 0.3 বিয়োগ করছি, মানে 1 থেকে 0.3 বিয়োগ করছি, কারণ আমার কাছে এই রেট আমরা তো এটা কি বের করতে হয় কিভাবে? কি দিয়ে আমরা জেড দিয়ে বের করতে হয় না? তো আমরা তো জেড দিয়ে এই পাশে এটা বের হুম করতে পারি। এজন্য আমরা এটা দিয়ে বের করছি। এজন্য 1 বিয়োগ করে নিছি। যদি আমরা লেফট টেল না করে রাইট টেল না করে লেফট টেল করতাম, ধর লেফট টেল যদি করতাম তখন তো এরকম আসছে না? এরকম আসতো সেটাই আছে। তখন কিন্তু আর বিয়োগ দেওয়া লাগতো না, তাই না? তখন হুম আমরা হুম বিয়োগ, তখন আমাদের লেফট ধরে এখানে দেওয়া থাকতো 0.3, 0.3 দেওয়া থাকতো এখানে এই এটা 0.3, তখন আমি 0.3 এর জন্য বের করতাম। 0.3 কোথায় পাই? 0.3 এর জন্য আমি জেড কত পাই? তখন সেই হিসাবে করতাম যে বাইরে পড়ে না ভেতরে পড়ে। এইখানে যেহেতু বাইরে, এখানে যেহেতু আমার এই পাশটার জন্য এই পাশে বিয়োগ করতে হচ্ছে, তাই আমি 9.075 এর জন্য বের করে তারপর আমি দেখতেছি এটা। এইজন্য 1 বিয়োগ করে দিচ্ছি। 9.07 0.97 টা বের করছি এইজন্যই আরকি। আমি একটু মানে আটকাইতেছি কথা, মানে বাঁচতেছে আমার ২ টা বাজে গেছে আমার ভালো কথা না। পি ভ্যালু অ্যাপ্রোচটা কি? পি ভ্যালু অ্যাপ্রোচ হচ্ছে এটা ছিল ক্রিটিক্যাল ভ্যালু। পি ভ্যালু অ্যাপ্রোচটা আরো বেশি সহজ আমার কাছে মনে হয়। আমার কাছে পি ভ্যালুটা বেশি সহজ লাগে। কেন? এটা হচ্ছে জাস্ট আমাকে করতে হয় না কিছু। দেখ আমার আগের অঙ্কে যতটুকু আসছিল 2.36, এখন আমি কি করব? এই জোর করে হুম এটার জন্য পি ভ্যালু বের করব। এটা তুই ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, বা তুই হচ্ছে গিয়া ওই যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে বের করতে পারো। 2.36 না 2.36, তার 2.36 কত হবে? আরে ভাই 2.3 আর হচ্ছে 2.3 হচ্ছে কত 6 করবে। এই যে 99086, 99086, 99086, 99 কি লিখলাম এটা আমি? 36 2 পয়েন্ট ও সরি 2.3, 2.3, 2.3, এটাই তো আসার কথা নাকি? 2.99086 না কি লিখছি এখানে? হ্যাঁ, 2 পয়েন্ট, হ্যাঁ ক্যালকুলেটর করে দেখি। সম্ভবত ক্যালকুলেটর করছিলাম। হ্যাঁ আমি 990 আচ্ছা না, না ঠিক আছে। 99080 লিখছি তো? 9909 লিখছি আমি। 990, হ্যাঁ আমি পুরোটা লিখিনি। 9909 লিখে দিয়েছি আরকি। 86 এর জায়গায় আরকি। এই আরকি। একই আরকি। তাই না? বুঝতে পারছো? হুম হুম হ্যাঁ, আমি জাস্ট পুরোটা লিখিনি আরকি। 99086 আরকি। আমি 86 এর জায়গায় 9 লিখছি। এখন দেখ আমি বের করছিলাম এটি 2.36, কিন্তু ওরটা বসায় পেলাম কত? 0.9909। আচ্ছা ভালো কথা। এখন হচ্ছে আমি তাহলে এই যে এটা কত পাইলাম? এই যে এটা কত পেলাম? হ্যাঁ, এই যে এটা কত পেলাম? আমার তো এটাই বের করতে হবে। এই যে তাই না? এটা কত? 1 মাইনাস না? 1 মাইনাস না? তাহলে 0.09। হুম পি ভ্যালু বের করতেছি না? পি ভ্যালু তো এখানে হবে 0.09। এখন আমার পি ভ্যালু বড় নাকি আলফা বড়? যদি এটা সবসময় মনে রাখবি, যদি আলফা বড় হয়ে যায় তাহলে রিজেক্ট। এটাই নিয়ম। আলফা বড় হলে রিজেক্ট। তুই কি করবি? পি ভ্যালু দিয়ে কি বের করবি? সেজেড। তো আমাদের যেহেতু সেজেডটা সরাসরি বের করা যাচ্ছিল না, আমি জাস্ট সেজন্য 1 মাইনাস করে দিচ্ছি। সেটা যায় এই আরকি। তাহলে রিজেক্ট করব।
রিজেক্ট করলাম। কেন রিজেক্ট করছি? আমার এটা বেড়েছে কত? 0.0091 না? 0.0091 আর আমার আমার কি ছিল? আমার আলফা কত দেওয়া ছিল? 0.03 তো এটা তো বড় অবশ্যই। তাহলে যদি বড় হয়ে যায় তাহলে রিজেক্ট। এই হলো কথা। এটাই নিয়ম আরকি। আমি যদি আরেকবার রিপিট করি তোর যে ক্রিটিক্যাল ভ্যালুর জন্য আমি কি করি? আমি হচ্ছে আমার z কে বের করি। একটা সহজ জিনিস। তারপর আমি কি করি? আমি হচ্ছে আমার মোট এই পয়েন্টটা বের করি। আমি মূলত এই পয়েন্ট মানে এই যে এই দাগটা বের করি। আমি মূলত এই দাগটা বের করি। দাগটা এই দাগটা বের করব কিভাবে আমি? আমার দেওয়া আছে 0.03 এখন আমি যদি এই ডেটা বের করতে চাই মানে এই ডেটা এটা তো এরিয়া তাই না? এটা তো অলরেডি এরিয়া দেওয়া আছে আমার, তাই না? এই আমরা কিভাবে করি? যদি আমাদের অলরেডি আছে কি এরিয়া হলো পি, এরিয়া কি পি, তো আমরা পি এর মান বের করি কিভাবে? আমরা পি এর মান তো ওটা দেওয়া থাকে, তাই না? আমাদের পি এর মান তো দেওয়া থাকে না। আমরা বের করি। আমরা উল্টা করে বের করতেছি না। তাহলে আমি কি করব? আমি হচ্ছে চেক করব যে আমাদের এই এরিয়াটার জন্য মানে কোথায় গেল? এই এরিয়াটা আমরা কোথায় পাই? 0.97 97 আমরা কোথায় পাই? আমরা যেহেতু এটা এভাবেই বের করি, এই বাম সাইডে বের করি। তো আমি জাস্ট বের করলাম যে 1.88 মানে Z ভ্যালু কত হবে? 1.88 মানে 0.97 এরিয়ার জন্য আমি Z পাই হচ্ছে 1.88 আমরা সাধারণত কি করি? Z ভ্যালু দেওয়া থাকে আমরা P বের করি। আমাদের এখানে P ভ্যালু বের করতে দেওয়া আছে। দেওয়া আছে বলে আমি কাজ করতেছি। P ভ্যালু দেওয়া আছে অলরেডি। বের করব Z। এখন আমি তুলনা করব। আমার এই 1.88 আমি দেখলাম যে আমার এটা হচ্ছে আমার কি বলে? ক্রিটিক্যাল রেঞ্জ আরকি। মানে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি যে এর বেশি এখানে এটা এরপরে হচ্ছে আমাদের মানে শেডেড এরিয়া পড়ে যায়। আমার যে 3.36 এটা বাইরে চলে আসছে। ভেতরে চলে বাইরে বাইরে চলে আসছে 1.8 মানে এই এই পাশে চলে আসছে। তো এই পাশে শেডেড এরিয়া। তো শেডেড এরিয়া যেহেতু তার মানে হচ্ছে আমার এটা হবে না। এটা রিজেক্ট হয়ে যাবে আরকি। তো এটা একটা নিয়ম। আর পি ভ্যালু নিয়ম হচ্ছে কি? পি ভ্যালু নিয়ম হচ্ছে আমি যেটা আছে জেড সেটা আমি জাস্ট বের করব। তো আমি বের করছি কি আসলে মূলত? আমি মূলত এই এরিয়াটা বের করছি না। পি ভ্যালুটা বের পি ভ্যালু মানেই তো এটা। না, আমরা তো সেটাই করলাম যে আমরা উল্টাটা করছিলাম এখানে এই ক্ষেত্রে। এই এরিয়াটা বের করছিলাম না। তাহলে এই এরিয়াটা কত? 0.0099 তা আমার লাগবে কি? আমার তো লাগবে এটা। আমার লাগবে এটা। তো আমি কি 1 মাইনাস করে এটা পাইছি। এখন এটা কি আমার? এটা আমার মূল পি ভ্যালু, তাই না? এটা আমার মূল পি ভ্যালু। এই পি ভ্যালুটা আর এই আলফা কে বড়? যে আলফা বড় হয়ে যায় সব অঙ্কের ক্ষেত্রে। আলফা যদি বড় হয়ে যায় এই যে তোমরা তাহলে এটা আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা এই অঙ্কটা আমরা বাদ কেন? এই অঙ্কটা হচ্ছে তোর যে আমি করতে নিয়েছিলাম কিন্তু পরে দেখি পি ভ্যালু দেওয়া করছে। যে হচ্ছে আমাদের সিলেবাসে নাই। এ র‍্যান্ডম স্যাম্পল অফ এই সেই হ্যান-ত্যান, এই সেই হ্যান-ত্যান, এই সেই হ্যান-ত্যান। আমি হচ্ছে কি করছি? হ্যাঁ, আচ্ছা এটা তো বলতে হবে না, এটা বুঝবি না। আমাকে বলছে the population mean is significantly below 24 এই significantly বাদ দে। population mean কি কার বিলো? 24 এর বিলো। তাহলে আমার নাল এই যে অল্টারনেটিভ কি হবে? 24 এর চেয়ে বিলো মানে কি 24 এর চেয়ে ছোট? তাহলে নালটা কি হবে? এটা নাল পেয়ে গেলাম। তাহলে আমাদের তাহলে হুম কি হবে? এই যে নাল কি হবে? অল্টারনেটিভ পেয়েছি। নাল কি হবে? নাল হবে ইকুয়াল টু নালে তো অলওয়েজ ইকুয়াল থাকে। বা তুই তাহলে নাল ইকুয়ালস এটাও দিতে এটাও দিতে মানে সমান তো দিতেই হবে। লগে এটাও দিতে পারে। না দিলেও কোনো সমস্যা নেই। জেড বের করছি, জেড যেভাবে বের করে ওইভাবে বের করছি। এখন আমি পি ভ্যালু দেয়া করছি দেখ, কি ভ্যালু দেয়া করছি। আমি কি করছি জাস্ট পি এর মানটা বসায় দিচ্ছি দেখ। আমি পি এর মানটা বসায় দিচ্ছি। আগেরবার আমি -1 মাইনাস করছিলাম। কেন? কারণ আমার এই এটা বের করা দরকার ছিল। এই ক্ষেত্রে আমি দেখছি যেহেতু আমার লেফট হ্যান্ড লেফট লেফট না? যেহেতু আমি কিন্তু অল্টারনেটিভ দেখে বুঝতেছি লেফট টেইল টেস্ট এটা। যেহেতু লেফটেই আছে তার হুম আমার তো হুম আর বিয়োগ করার কিছু নাই। আমার তো এইটা তো অলরেডি একাই অটোমেটিক বের হয়ে গেছে। আমার আসছে কত 0.02 এটা বড় নাকি আমার 0.01 আমার যেটা আলফা দেওয়া ছিল? অবশ্যই 0.02 বড়, তাই না? তার মানে কি এটা সঠিক না? ক্রস। তাহলে আমাদের তো রিজেক্ট করতে ওয়েট a মিনিট কি লিখছি? ডোন্ট রিজেক্ট। আমি কি লিখছি? ডোন্ট রিজেক্ট। কারণ কি আমরা কি জানি যে p ভ্যালু হুম যদি আলফা যদি বড় হয়ে যায় তাহলে রিজেক্ট করে দিই। কিন্তু আমাদের তো হয় নাই। তাহলে আমি কি ডোন্ট রিজেক্ট। রিজেক্ট করব না। এইচ নট কে। আমরা কি এইচ নট কে রিজেক্ট করব? করব না। তাহলে এটা আসলে ভুল। মানে এটা ভুল না। এটা ভুল বলা যাবে না। মূল কথা হচ্ছে তুই কেস করছস আমার নামে। আমি ধর একটা তোরে সাপোর্ট দিছি, তুই আমার নামে কেস করছস। কিন্তু তোর কাছে কোনো প্রমাণ নাই। মানে কি তুই তোর আমাকে ভুল সাব্যস্ত করতে পারো এই কারণটা এরকম। যে এটাকে আমি এভিডেন্স নাই, এনাফ এভিডেন্স নাই এটাকে সাপোর্ট করার মতো। তাহলে এটা আসলে এটা নাই, এভিডেন্স নাই। তাহলে এখান থেকে তুই উত্তরটা বলতে পারবি না? কি? তাহলে কি? population mean এটা আমি বলতে পারব না। আমি বলব যে না we don't have enough evidence to support that population mean is significantly below 24. We don't have enough evidence that
দ্য পপুলেশন মিন ইজ সিগনিফিকেন্টলি বিলো 24, কারণ আমরা এই নালটাকে মেনে নিতে হচ্ছে। এখন আগের অঙ্কটাই জাস্ট আমি কি বলছি, ডিফার্স বলছি, কি বলছি, ডিফার্স। ডিফার্স মানে কি, 24 তাহলে কি এখন এটা টোটাল হয়ে গেছে না, টোটাল হয়ে গেছে এখন, হুম। হয়ে গেছে 24। আগেরটা না তুই ক্রিটিক্যাল ভ্যালু দেওয়া করতে পারিস। দেখ ক্রিটিক্যাল ভ্যালু দেওয়া করলে কি হবে বলতো, ক্রিটিক্যাল ভ্যালু কি করি আমরা, এই শেডের এরিয়াটা বের করি না, শেডের এরিয়াটার জন্য কি বের ওই করি যে না, ওই যে এরিয়াতে এরিয়াতে হ্যাঁ যেটা ছিল ওইটা নিয়ে জেটের ওয়ান বার করতাম। 0.01, 0.01 এর জন্য আমরা জেড বের করবি না, 0.01 এর জন্য বের করবো না, কারণ এরিয়াটা 0.01। হুম, হুম হুম 0.01, তাহলে 0.01 এর জন্য কত আসে, 0.01। যদি তোর নেগেটিভ না দেওয়া থাকে, কেন পজিটিভ বের করতে হয় জানাস না, ওই 1 মাইনাস করতে হয়, 0.01। ভাই এই সব প্রচুর মতো আমাদের একটু ভালো লাগে না, টেবিল মোবিল এটা মোবাইল কিন্তু ক্যালকুলেটর করা যায়, স্যার খুদাই আমাদের শিখাইছে এটা দিয়ে। এগুলো কেমনে ভাই এই যুগে এসে এমন তাই না, -2 3 1 -3, এটা নাকি, এটা নাকি দেখতো -2 3 নাকি, এটা তোর কথা নাকি, হ্যাঁ, মাইনাস না টু না না পয়েন্ট না থ্রি এটা sorry, এটা হচ্ছে -2 3 3 -2 3 -2 3 -2 3। এখন দেখ, -2 3 পয়েন্ট না, পয়েন্ট ছিল না, হুম 2.3 এটা। মাইনাস -2 -2 মানে এখানে। এখন দেখ -2 পয়েন্ট, আমি যদি গ্রাফটা আঁকি, এটা হচ্ছে আমার এখানে, এটা -2.3 কেমন এটা, তাই তো, আমার জেড কত আসছে, হুম 2.04। এটা কোথায়, হুম এই পাশে না এই পাশে, অবশ্যই এই পাশে, কারণ এটা বড় বেশি না, এটা এটা ছোট না বেশি, ছোট ছোট হয়ে যায়। হুম ছোট দিকে হুম এটা বড় বেশি, -2.04, এটা ছোট, এটা বড়, এখানে আসবে। আমি কি এখানে এটা এখানে রিজেক্ট করি, রিজেক্ট করি এখানে আসবে, এটা পড়লে, তাই এখানে রিজেক্ট করি না, এটা কেন যেন আমরা ডোন্ট রিজেক্ট, তাহলে এটা আমরা ক্রিটিক্যাল ভ্যালু করতে পারি। এটা গেল ডিফার্স ফ্রম 24, এখানে করলে কি হবে, এখানে জাস্ট একই অঙ্ক, জাস্ট টুটেল হয়ে গেছে তাই না। টুটেল হলে আমরা কি করি মনে আছে, হুম তা হচ্ছে টুটেল হলে আমরা আলফাকে অর্ধেক করি, যেটা ক্রিটিক্যাল ভ্যালুর জন্য লাগে, আর পি কে আমরা কি করি দ্বিগুণ করি, কি করি দ্বিগুণ করি, যদি পি ভ্যালুটা করি, পি ভ্যালুটা করলে আমরা কি করি, পি কে করি দ্বিগুণ, এই দ্বিগুণ করি। মানে কি আমাদের যে আগের যে পিটা বেরোছিল, আগের পি বেরোছিল কত, 0.02 না, এটাকে জাস্ট দ্বিগুণ করছি, 0.04 আসছে। এখন আবার আগের মতো 0.04 কি আমার 0.05 থেকে বড়, বড় কি বড় না, হ্যাঁ বড়, তাহলে কি এটা আমরা রিজেক্ট করে দিব, তখন আমরা রিজেক্ট করি। এটাকে আমরা কিন্তু আবার ওই যে ক্রিটিক্যাল ভ্যালু করতাম, কিভাবে করতাম, 0.05 এর অর্ধেক কত, 0.05 অর্ধেক কত, 0.05 অর্ধেক কত, 0.025, তাহলে 0.025, তাই আমি চেক করবো কি 0.025 কোথায় আছে, 0.025, 0.0248, তাই না, পয়েন্ট, এটা বেশি, 0.025 আমার কি করবো, 0.028, 0.028, 1.18, অন্ধ্র হয়ে গেল, 0.25 না, জিরো, হুম এই তো পুরো মিলে গেছে, পুরো মিলে গেছে। 1 হ্যাঁ হ্যাঁ 6, 1 কত মাইনাস এটা, 1.96। 1.9, -1.96। এবার দেখি, মাইনাস, আমি গ্রাফটা আঁকি, আমি মনে হয় এখানে করছি যে হ্যাঁ অলরেডি লিখছি, -1.9। আমার কত আসছিল, আমার জেড কত আসছিল, 1.65 মনে হয় আসছিল, আমি ভুলে গেছি। জেড তো এটাই আসবে তাই না, তা কত আসছিল জেড আমাদের, -2.0, পুরোপুরি করিনি আমি, রাফ কথা করছিলাম মনে হয়। যাই হোক, মূল কথা হচ্ছে তুই পারবি না, -1.96 আসছে আমার। তা আমি যদি আমার জেডটা যদি ভেতরে পড়ে যায়, এখানে পড়ে যায় অথবা এখানে পড়ে যায়, আমি বলবো শেডেড, আর যদি মাস্ক এখানে পড়ে তাহলে আমি বলবো কি, আমরা রিজেক্ট করবো না আমি। তো দেখি তো রিজেক্ট করা যায় লাগে কিনা আমাদের। আমাদের কত আসছিল জেড, -2.04, হ্যাঁ -2.04 আসছিল না, -2.04 কোথায়, এখানে না। হুম, হুম তাই এটা অবশ্যই রিজেক্ট করে দেবো আমরা, রিজেক্ট দুইভাবে করা যায়। আমার এই অঙ্কগুলো একটু গেজাইলা লাগবে, কি বলবো। এই আমার কাছেও লাগে, কোনটা কখন করবো, কোনটা ক্রিটিক্যাল ধরবো, কোনটা পি ধরবো, ওটা ঝামেলা।
এটা একটা দেখ, এটা হচ্ছে স্লাইডের ম্যাথ। তখন যেটা দেখছি একটা স্লাইডের স্লাইডের বাইরে স্লাইডের ম্যাথ, স্লাইডের দুইটা ম্যাথ দেওয়া ছিল, না দেখিনি তেমন একটা। একটা স্লাইডের ম্যাথ, ওটা আমি তো আবার কোচিং করতে পারবো। হ্যাঁ 90 মনে হয়, একটা স্লাইডের ম্যাথ মনে হয়। হাইপোথিসিস তো। আরে ভাই কই ওপেন করতে হয়েছিলাম, কই ওপেন, আরে দূর, কোথায় গেল? হাইপোথিসিস, বইয়ের অঙ্ক এটা না? এটা তো, না এটা, হ্যাঁ এটা এটা হুম। এটা। ওকে, আমাকে বলছে a food, the Canon Food Corporation, it used to take an average of 90 minutes of new workers to learn a food processing job. তো আমি এত কিছু না পড়ে আমি just দেখি আমাদের নালটা কি বা আমাদের অল্টারনেটিভটা কি। আমাকে বলতেছে ফাইন্ড দ্য পি ভ্যালু ফর দ্য টেস্ট দ্যাট দ্য, দ্বারা এটা কি করি আগে, বলতেছে যে find the p value for the test that the mean learning time for the food processing procedure on the new machine is different from 90 minutes. Different from মানে কি, যে অসমান 90 মিনিট, তার মানে কি আমাদের অল্টারনেটিভটা কি হবে 90 মিনিট না, তো নালটা কি হবে 90 মিনিট অথবা 90 হুম। মিনিটে হবে। এটা ক্রস দিয়ে ফেলছি, তো 90 মিনিট এটা আমাদের কিন্তু আর এটা অল্টারনেটিভটা কি যে 90 মিনিট ডিফার্স ফ্রম 90 মিনিট, তাহলে আমাদের পাওয়া গেলাম আমরা। n এর মান 20, মানে আমাদের একটা স্যাম্পল দেওয়া আছে 20, এখানে সবই দেওয়া আছে আসলে। এগুলো আগের এই যদি কি বলে ওই স্যাম্পলিং আর ওই যে নরমাল ডিস্ট্রিবিউশন বুঝোস, তাহলে এগুলা সহজ আছে। z এর মান বের করবি, তাই না? z এর মান বের করলে কত আসে, আমি নিজেই করছি, কোথায় জানি, আমি নিজেই তো করছি। আর এখানে কিছুই লেখা নেই, দেখ তাই এখানে কিছুই লেখা নেই, উল্টাপাল্টা কি লিখছে, উল্টাপাল্টা স্লাইড বানাতে পারে না। এবার দেখ তুই তো z এর মান বের করছিস -3.19, হুম। হুম। যেহেতু টোটাল টেস্ট, পি ভ্যালুটা কিভাবে করবি, জাস্ট তুই পি ভ্যালু বের করবি, ক্যালকুলেটর দিয়ে করতে পারোস, হাত দিয়েও করতে পারোস, মানে মুখেও করতে পারোস, মানে এই যে দেখে নর্মাল টেন ডিস্ট্রিবিউশন দেখো, সাথে কি দিবি, 2 গুণ করে দিবি। আমি একটু একটু হাতের জন্য করেই দিই, -3.1, মাইনাস -3.19 না, আমরা যেটা থেকে বের করবো, মানে এটা সহজ, 3 পয়েন্ট -3.1, ওই যে এটা 0.00071। এইটা হ্যাঁ 0.00, এইটা তাহলে 0.000 গুণ দিলে হবে কত হবে, 14 হয়ে যাবে। তো তুই ক্যালকুলেটর দিয়ে করতে, এমন আছে এই যে তুই তোর যদি কোনো কারণে করা থাকতো যে কি বলে, ধর এই যে দেওয়া নাই, মানে এই নেগেটিভ এটা কাট, নেগেটিভ এটা জানিস, তুই তখন তুই পজিটিভ বের করবি না, পারো সেটা করতে, পজিটিভ দিয়ে বের হুম। করতে পারো তো, তাহলে তো হয়েছে। তখন কি করতাম, আমি জাস্ট পজিটিভ জন্য বের করতাম, করে 1 বিয়োগ করে দিতাম। না না, ওটার উপর করতো নেগেটিভ দেওয়া না থাকলে কি করলি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি তোকে দেখি। ধর আমার হচ্ছে নেগেটিভের এই কলামটা দেওয়া নাই, নেগেটিভের এই ডিস্ট্রিবিউশন টেবিলটা দেওয়া নাই, আমার দেওয়া পজিটিভ, হুম। এটা এটা পরীক্ষায় দেওয়া আছে, পরীক্ষা একটা দিয়ে দিবে, দুটা দিবেন। তো এখন আমি কি করবো, আমার তো করতে হবে অঙ্ক, আমার -3.19 আছে, আমি কি করবো, +3.19 এর জন্য, +3.19, তাহলে +3.19 এর জন্য কত আসে বললে, +3.19 এর জন্য করলে কত আসে, এটা করলে কত আসবে দেখ, এই যে 0.992, 0.99929, রাইট? তাহলে এক থেকে বিয়োগ করে দিবে ওকে, তাহলে 1 - 0.99929, ওই যে একই আসে, বুঝাই যায়, কারণ দেখ এই যে বুঝাইতে হচ্ছে বিয়োগ করলে তো ও। 29 না, 29 করলে কত আসবে, 71 আসবে। এটা কেন হুম। হয়, হুম। এটা একটু এক্সপ্লেন করে দিই, এটা কেন হয়। দেখ, এটা যদি হয় -3.19, এটাই তো আমি, এটা কিন্তু সত্যি কথাই না, মানে এটা কি হবে +3.19, তাই না? এই হুম। এটা না, এটাই তো আমরা বের করেছি, আমরা তো এরিয়াটাই বের করি, আমরা জেড এই এটা জেড এর ভ্যালু না, এটা জেড এর ভ্যালু, আর এটাকে আমরা বের করেছি কি পি এর ভ্যালু, এই জেড এর এরিয়াটা কি, এই এরিয়াটা কি, এই এরিয়াটা পি এর ভ্যালু। এখন যেহেতু -3.19 এর জন্য আমি পাচ্ছি হচ্ছে পয়েন্ট, যেটাই পাচ্ছি এই ডেটা সমান না, মাইনাসের জন্য যা পাবো প্লাসের জন্য তাই পাবো, কিন্তু সমস্যা হয়ে গেছে, আমরা যখন এই +3.5 এটার জন্য বের করবো, তখন আসলে মূলত আমাকে এই ডেটা দিবে, এই পুরো এই ডেটা দিয়ে দিবে, তখন আমি 1 থেকে বিয়োগ করে দিলে এই ডেটা পাবো,
এই আরকি। আর যখন আমি জাস্ট মাইনাসের জন্য করি, তখন আমি যখন মাইনাসের যে গ্রাফ দেখে করছি, তখন তোমার অটোমেটিক ও আমাকে বাম পাশের এরিয়াটাই দেয়। এই বাম পাশের এরিয়াটাই দেয়, এই বাম পাশের এরিয়াটাই দেয়। তাই না? এখন আমার যদি বাম পাশের গ্রাফটা দেওয়া না থাকে, হুম আমি হুম স্লাইডটা দেওয়া না থাকে, আমি জাস্ট প্লাসের জন্য করব। প্লাসটা আমাকে কি করবে? প্লাস আমাকে এটা দিবে। দিবে আমাকে ঠিক আছে, কিন্তু দিবে এটা। মানে কি? এই পুরা এরিয়া দিবে। তো এটা দিবে না। তাই 1 মাইনাস করলেই তুমি এটা পেয়ে যাবে। এই আরকি। এজন্য 1 মাইনাস করলে পাওয়া যায়। টোটাল টেস্ট না? এজন্য আমি আমার টোটাল টেস্টে কেন ২ গুণ দিয়ে আমি পিপিএ শেষে দেখ এই এরিয়াটা যদি হয় ৫ এখন এই এরিয়াটা মিলায় কিন্তু ১০ হয়ে যাবে না? ডবল হয়ে গেল না? এজন্যই মূলত আমরা এই ২ টা গুণ দিই। মানে আমরা কি করি নরমালি ২ টা গুণ দিই। এটা আসে। আমাদের টেস্টটা কি ছিল মনে আছে? এই টেস্ট এটা, এটা কি আমাদের শেডেড এরিয়া না? বের করলাম আমরা। এটা হুম শেডেড এরিয়া এটা বের করছি, এটাতে ২ টা গুণ দিচ্ছি। এখন আমাকে এটা বড় নাকি আমার আলফা বড়? এটা বড় না আলফা বড়? আলফা বড়। আলফা বড় হলে কি করি আমরা রিজেক্ট করে দিই। রিজেক্ট করে দিই। এই আরকি। এখন স্যার এটাকে বহুভাবে বিভিন্নভাবে চাইলে লিখছে। এটা তুই ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে করতে পারো। কিভাবে বলতো? ক্রিটিক্যাল ভ্যালু কি করবি? ক্রিটিক্যাল দিয়ে করলে কি করবি? ক্রিটিক্যাল দিয়ে করতাম আমরা হচ্ছে আ এই যে 0.01 এটা অর্ধেক করতাম, তাই না? 0.01 কে অর্ধেক করতাম না? হুম কত পেতাম তাহলে? হুম রানিং আউট অফ টাইম। ও আচ্ছা এটা মনে হয় একটু হুম এটা দেখো তো, এটা তোমার কি বলে যে 0.01 অর্ধেক কত হয়? 0.01 অর্ধেক কত হয়? একটু বলতো আমারে? 0.005 এরকম তারা 005 হয়নি। 0.01 অর্ধেক হলো 0.005 0.005 হ্যাঁ 0.005 0.005 0.005 এর জন্য আমি কি করব? গ্রাফে খুঁজবো। 0.005 এর জন্য। 0.005 9 মিনিট দিবে থাকবে। 0.005 0.004 4 4 4 4 4 5 5 5 5 4 এই এটা না এটা এটাতে না কত আসে -2.57 এটা না 0.005 আমার ফোন হুম আমি এতক্ষণ ধরে 21% হয়ে গেছে আমার দেখ আমি খেয়াল করিনি 21% হয়ে গেছে আমি চার্জও দিইনি এখন এতক্ষণ ধরে আমি অফ করে রাখলাম আমি খেয়াল নাই আমার 0.00508 0.00508 দেখতে এবার পয়েন্ট 0.00508 কি পেলাম আমি কি দেখছিলাম এটা কি করেছিলাম আমি দেখছিলাম আমি কি দেখছিলাম চিন্তা করে দেখছিলাম আমি কি করেছিলাম আমি ভুলে গেছি কি দেখতে দেখেছিলাম তোর আমি আরে পয়েন্ট ক্রিটিক্যাল ভ্যালু দেয় এই ম্যাথটাই পয়েন্ট জিরো ক্রিটিক্যাল ফাইভ ভ্যালু পয়েন্ট জিরো ফাইভ 0.05 এর জন্য বের করেছিলাম হ্যাঁ 0.05 এর জন্য কত পাই আমি 2.5 2.57 2.57 2.57 তাহলে 2.57 আচ্ছা 2.57 মানে কি এটা 2.5 প্লাস মাইনাস 2.57 তাই তো প্লাস মাইনাস 2.5 মানে এটা মাইনাস 2.57 আর এটা প্লাস 2.57 প্লাস 2.57 আমার জেড কত আর জেড পাইছি হলো -3.19 তার মানে এই পাশে আছে তাহলে কি এই রিজেক্ট পাশে এসে করবো পড়ে এই পাশে এই পাশে এসে পড়ে না রিজেক্ট করবো হ্যাঁ রিজেক্ট রিজেক্ট করবো রিজেক্ট এটা এইভাবে করতে পারো এটা কার অঙ্ক এটাও স্লাইডের অঙ্ক না এটা স্লাইডের অঙ্ক পারবি না রে ভাই আর একই অঙ্ক বুঝছো একই অঙ্ক হুম যে জেড বের আচ্ছা করছি বুঝছি বুঝছি এটা দেখ এটার মধ্যে যে ছিল কি জানো এই 5.2 আমাদের এটা না এটা হচ্ছে উল্টা দিকে বসে দেখ -3.33 প্লাস 3.33 এটা উল্টা দিকে বসে মানে কি এই ছেড়ে এই ঘুরে এসে এখানে বসে এই আর কি পার্থক্য এটাই কিন্তু অঙ্ক একই তুই বলছিলি এটা এই অঙ্কটা ক্ষেত্রে না ওই জেড দিয়ে আমি পাই না ক্রিটিক্যাল দিয়ে আমি করতে পারিনি বুঝছো ক্রিটিক্যাল দিয়ে 0 এসে পড়ে যাই হোক জানি না হয়তো এটা পাইনি মোটামুটি আইডিয়া পাইছিস না আশা করি পারবি আসলে মানে মোটামুটি আইডিয়া হ্যাঁ হ্যাঁ হয়তো পাইছিস এখন হচ্ছে বাসায় একটু করতে হবে আর বাকিগুলো করতে হচ্ছে ডিসক্রিট করছো ডিসক্রিট না না লাস্টেরটা আমি পড়ি না এখন আমি পড়বো বাদ নাকি হইতে বুঝতেছি না জানি না বাদ হইতে পারি ঠিক আছে আর কি। ঠিক আছে থাক তাহলে ওকে আচ্ছা